BSc from the Department of EEE BUET. And today, the summary of the talk is that he will give an overview of the DFT flow, how it works, why this is important in chip design flow, and finally, opportunities for future graduates in this sector. So without any further delay, I'd request our honorable speaker, aka Mudar Hassan Bhuiya, to start his talk. Thank you, Mr. Muntasir Hassan. Also, sir, I would like to request your permission for recording the session. It's okay with you. Okay, so I think we can record this session. Yeah, sure. Okay, thank you. So thank you, Mr. Muntasir Hassan, and thanks IEEE ED SSCS Bangladesh Joint Chapter and EDS BUET Chapter. So I'm sharing my screen. I have made a prepared a presentation. Let me share my screen. Can you please confirm if you are seeing my screen? Yes, the screen is visible. Okay. Thank you. So আমরা আজকে যে সেশন একটা টেকনিক্যাল সেশনের জন্য এখানে সবাই একসাথে হয়েছি and an initiative organized by IEEE ED SSCS Bangladesh Joint Chapter and IEEE EDS BUET Chapter. Thanks to them, and I'm starting my session. So welcome everyone. So my introduction was given by Mr. Muntasir Hassan. So I'm working as a senior design engineer in Neural Semiconductor Limited and leading the DFT team. So what we do in DFT and what we do in VLSI in Bangladesh. Basically, Bangladesh VLSI company gulo service based company, and এখানে আমরা নানা ধরনের সার্ভিস দেওয়া ট্রাই করি, from RTL design to physical design, each and every part আমরা করি. Recently, আমরা Neural Semiconductor, not recently, almost 1.5 years ago, we have started the DFT team in Neural Semiconductor. So DFT stands for Design for Testability. So আমরা এখানে যেটা করি, একটা চিপ ডিজাইনের পর থেকে শুরু করে ফিজিক্যাল ডিজাইন এন্ড ইনফ্যাক্ট ফেব্রিকেশনের পরেও ওই চিপটার কিছু ফার্স্ট টেস্টিং করার প্রয়োজন হয়। উইদাউট টেস্টিং দেয়ার নানা রকমের ক্যাজুয়ালিটি হতে পারে। সো টু অ্যাভয়েড দ্যাট আমরা এই টেস্টিং গুলো করে থাকি। সো তার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন টেস্টিং এর ইম্পর্টেন্সটা কি। সো অ্যাকর্ডিং টু মুরস ল, ফিচার সাইজ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আমরা যখন 1970-এ চিপগুলো ফ্যাব্রিকেশন হওয়া শুরু করে তখন 10 মাইক্রোমিটার চ্যানেল লেন্থ থেকে আমরা শুরু করেছি, বাট এখন কারেন্টলি এটা 2020 সালে এসে সেটা ন্যানোমিটার লেভেলে নেমে এসেছে, এন্ড 5 ন্যানোমিটারের ডিভাইসগুলো এখন মার্কেটে অ্যাভেলেবল। এন্ড অলসো 3 ন্যানোমিটারের নিয়ে বড় বড় কোম্পানিগুলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজ করছে। তো চিপ সাইজ যত বা চ্যানেল লেন্থ যত কমে আসছে ততই এটার মধ্যে নানা রকম ইফেক্ট বা একটা টোটাল ফ্যাব্রিকেটেড চিপের মধ্যে ডিফেক্টের চান্স বেড়ে যাচ্ছে। সো এই জন্য আমাদের টেস্টিংটা অনেক বেশি জরুরি হয়ে যাচ্ছে ফিচার সাইজের কারণে। প্লাস আমাদের আইসি ম্যানুফ্যাকচারিং প্রসেসটা ইনহেরেন্টলি একটা ডিফেক্টিভ প্রসেস। ইনফ্যাক্ট যদি একটা ডাস্ট পার্টিকেল থেকে যায় চিপটা ম্যানুফ্যাকচারিং এর সময়, তখন ওই চিপটা ফেল করতে পারে। এন্ড আমরা কখনোই একটা বড় কোম্পানির জন্য, বড় একটা ম্যাস লেভেল প্রোডাকশনের জন্য কখনোই এই কোয়ালিটিটাকে কম্প্রোমাইজ করতে পারবো না। আর যত বড় বড় ফ্যাব্রিকেশন ল্যাব আছে তাদের জন্য এই রিলায়েবিলিটি একটা বড় কনসার্ন। যেমন কিছুদিন আগে আমরা অনেক ধরনের সিচুয়েশন জেনেছি যে নোট 7 সিরিজের, আমি কোম্পানির নাম উল্লেখ করছি না, একটা মোবাইল মার্কেটে এসেছিল, বাট কোনো কারণে সেটার রিচার্জিং চিপের মধ্যে কোনো ডিফেক্ট থাকার কারণে সেটা ব্যাটারিটা বার্স্ট করছিল। সো ওই কোম্পানিটা অনেক বড় হয়, তারা মার্কেট থেকে এটা পুরোটা উঠিয়ে নিয়ে নতুন একটা ভার্সন বের করতে পেরেছে। বাট ছোটখাটো কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা আসলে সম্ভব হয় না। তো আমাদের এই রিলায়েবিলিটি গুলা একটু একটা বড় কনসার্ন হয়ে দাঁড়ায় এই একটা চিপ ম্যানুফ্যাকচারিং বা ম্যাস লেভেল প্রোডাকশনে যাওয়ার আগে। And obviously performance specification must be met.
চিন্তা করেন আপনি একটা প্রসেসর কিনেছেন যেটা 2.66 গিগাহার্টজে চলা উচিত, বাট বাসায় এনে দেখলাম এটার কাজ করছে না বা পিসি খুবই স্লো কাজ করছে। সো অবভিয়াসলি আপনি খুবই বিরক্ত হবেন এটার পারফরমেন্স নিয়ে। সো ইউজার এন্ড থেকে এটার রিভিউটাও খারাপ যাবে। তো সেই জন্য আমার পারফরমেন্সের যেই স্পেসিফিকেশনটা দেওয়া থাকবে চিপটা ফ্যাব্রিকেশনের পরেও সেম পারফরমেন্সটা যাতে আমরা পাই সেটা আমাকে এনশিওর করতে হচ্ছে। অ্যান্ড ফ্যাব্রিকেশন ল্যাবের জন্য ইল্ড রেট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সো হোয়াট ইজ ইল্ড রেট? ইল্ড রেট হচ্ছে আপনি যতগুলো চিপ ফ্যাব্রিকেট করছেন বা তৈরি করছেন তার মধ্যে কতগুলো চিপ অ্যাকচুয়ালি ফাংশনেটিং বা কারেক্টলি ফাংশনেটিং। সো ধরেন 100টা চিপের মধ্যে আপনার 50টা চিপ ঠিকঠাক মতো টেস্টিং পাস করেছে। সো 50টা চিপ আপনার মার্কেটে আপনি ছাড়তে পারবেন। তো বাকি 50টা কিন্তু আপনার লস হচ্ছে। এই 50টার জন্য পরবর্তীতে ম্যাস প্রোডাকশনে গেলে এই অ্যামাউন্টটা অনেক বড় হয়ে দেখা দিতে পারে। সো ফ্যাব্রিকেশন কোম্পানিগুলো একটা লসের সম্মুখীন হতে পারে। সো সেই জন্য আগে থেকেই তারা টেস্টিং এর মাধ্যমে তাদের যে ফ্যাব্রিকেশন প্রসেসটা আছে এটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টের মধ্যে রাখে এন্ড তাদের যে ইল্ড রেটটা ইমপ্রুভ করার কন্টিনিউয়াস একটা ট্রাই করে। সো আমরা যখন একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়তে যাব বা প্রোডাক্টের কোয়ালিটির মধ্যে তিনটা বিষয় আমাদের খুবই কনসার্ন থাকতে হয়। এক হচ্ছে টেস্ট কস্ট, টেস্ট কোয়ালিটি অ্যান্ড টেস্ট টাইম। তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই একটা চিপকে মার্কেটে আনার আগে আমাদেরকে ইনশিওর করতে হবে। সো এই পুরো জিনিসটাকে একসাথে করার জন্যই আমার চলে আসলো ডিএফটি, দ্য গেম চেঞ্জার। তো এতক্ষণ আমি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নিয়ে অনেক কথা বললাম। তো এখন আমরা দেখে নিই যে কি কি ধরনের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতে পারে। কিছু স্যাম্পল আমরা দেখি। তো স্যাম্পল দেখার আগেই আমরা জেনে নেই যে ডিফেক্ট জিনিসটা আসলে কি। আমি যেটা একটু আগে বলছিলাম যে কোনো ধরনের ফিজিক্যাল ইমপারফেকশনকেই আমরা ডিফেক্ট হিসেবে চিহ্নিত করব। সেটা হতে পারে যে আবার কোনো একটা ওয়্যার, দুইটা পাশাপাশি ওয়্যার ছিল সেগুলো হয়তো শর্ট হয়ে গেছে, বা কোনো একটা পিন কোনো কারণে সেখানে একটা ভায়া বসেনি, বা পিন গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, বা হাই ভোল্টেজের সাথে শর্ট হয়ে গেছে। ওই ধরনের ডিফেক্ট গুলাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তো এগুলোর জন্য স্পেসিফিক্যালি কিছু রিজন থাকে, সেই রিজন গুলো আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো। আর টেস্টিং আরেকটা কারণে ইম্পর্টেন্ট, কিছু কিছু ফল্ট আছে যেগুলো আমরা অপটিক্যালি বা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে আমরা ডিটেক্ট করতে পারবো না বা পারি না। সেই ক্ষেত্রে আমাকে ইলেকট্রিক্যাল টেস্টিং এর সাহায্য নিতে হয়। আদারওয়াইজ আমি এই চিপটাকে বুঝতে পারবো না যে এটি ডিফেক্টেড চিপ অর পারফেক্টলি ফাংশনেটিং চিপ। সো সাম সিলিকন ডিফেক্টস, লেটস সি। এটা একটা রেজিস্টিভ ভিয়া বুলেট হোল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যখন একটা এক্সট্রা ইমেজ নেওয়া হয়েছে ওটার পাশে আমরা একটা হোল বা পোর দেখতে পাচ্ছি, এন্ড পোর ক্রিয়েট হলে সেখানে একটা হিউজ পরিমাণের ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হতে পারে, হুইচ উইল affect the performance of the chip. So this one is an interesting one. Toilet bowl, pinhole at more defect, lineage roughness, ultra low K porosity, and shorted nets defect. তো এই ধরনের ডিফেক্ট গুলো রিমুভ করার জন্য আমার টেস্টিং এর দিকে যেতে হবে। তার আগে আমি জেনে নিব যে টেস্টিংটা কি বা টেস্টেবিলিটি জিনিসটা কি। টেস্টেবিলিটিটা হচ্ছে কোনো একটা চিপকে বা কোনো একটা ডিজাইনকে একটা ইনিশিয়াল স্টেজে বা একটা ইনিশিয়াল ভ্যালুতে সেট করে সেটা রেসপন্সটা ট্র্যাক করা। সো সেইটার রেসপন্সটা অবজার্ভ করা এবং অবজার্ভটা দেখা যে আসলে আমার যেই রেসপন্সটা আমি এক্সপেক্ট করছিলাম সেই রেসপন্সটা আমি পাচ্ছি কিনা, সেটা এনশিওর করার জন্য, সেটা এনশিওর করার প্রক্রিয়াটাই হচ্ছে আমার টেস্টেবিলিটি। তো টেস্টেবিলিটির মধ্যে বেসিক দুইটা কনসার্ন বা বেসিক দুইটা আমার নলেজ লাগবে। এক হচ্ছে কন্ট্রোলেবিলিটি আর একটা হচ্ছে অবজারভেবিলিটি। নাম থেকে বোঝা যাচ্ছে কন্ট্রোলেবিলিটি হচ্ছে কোনো একটা মানে কোনো একটা নোডের মধ্যে, ডিজাইনের কোনো একটা নোডে একটা স্পেসিফিক ভ্যালু সেট করতে পারাটাকে অ্যাবিলিটিকে বলা হচ্ছে কন্ট্রোলেবিলিটি, এবং এই কোনো একটা নোডের ভ্যালু অবজার্ভ করার অ্যাবিলিটি হচ্ছে অবজারভেবিলিটি। এই দুইটা টার্ম আমরা পরবর্তীতে আরো হয়তো ডিটেলসে কখনো কোনো সেশন হলে আমরা দেখতে পারি। সো টেস্টিং এর টেস্টিং তো আমরা সম্পর্কে জানলাম যে টেস্টিং কি, কেন টেস্ট করা হয়। এখন আমরা জানবো হোয়াট ইজ ডিএফটি। আমরা অলরেডি মেনশন করেছি ডিএফটি ইজ ডিজাইন ফর টেস্টেবিলিটি। সো এটা হচ্ছে আমার মেইন ডিজাইনটাকে বা আমার যে আরটিএল থাকবে বা চিপের যে ডিজাইনটা থাকবে সেটাকেই আমি
মানে নর্মাল ফাংশন নর্মাল ডিজাইন থেকে একটু চেঞ্জ করব, চেঞ্জের মাধ্যমে সেখানে আমি টেস্টিং এর কিছু ফিচার ইমপ্লিমেন্ট করব। তো এই ডিএফটির ফার্স্ট থিং হচ্ছে মার্ফিস ল ফিলোসফিটা ফলো করে, হোয়াট এভার ক্যান গো রং উইল ডেফিনেটলি গো রং। সো আপনি যদি চিন্তা করেন আপনি যে চিপটা বানাচ্ছেন সেটা ফেল করবে, সো ইট ইজ অবভিয়াসলি গোনা ফেল। সো আপনার এই জন্যই এটা করতে হবে, চিপটা যাতে ফেল না করে বা ফেইলিয়ার রেট যাতে কমে আসে, সেই জন্য প্রথম থেকে সেটাকে টেস্টিং এর মাধ্যমে ফ্যাব্রিকেশন প্রসেসটা বা ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে আপনার ঠিক রাখতে হবে। সো এটা একটা স্ট্রাকচারাল প্রসেস যেটার মাধ্যমে আমি মূল ডিজাইনের কিছু জিনিস আমি চেঞ্জ করব, চেঞ্জ করে চিপটা ফ্যাব্রিকেশন হয়ে যাওয়ার পরেও ইনফ্যাক্ট ইউজার এন্ডে চলে আসার পরেও সেটা যাতে আমি টেস্ট করতে পারি, সেই ফ্যাসিলিটি গুলা অ্যাক্টিভেট করার জন্য আমার ডিএফটিটা করা প্রয়োজন। তো এখানে আমি কি ধরনের চেঞ্জ করব সেটা আমি আমার পরবর্তী স্লাইড গুলোতে আরো ডিটেইলস ব্যাখ্যা করেছি। সো আমরা ফর নাও আমরা জেনে নিই এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল টেকনিক। তো অন্যান্য জিনিসের মতো ডিএফটির কিছু প্রস এন্ড কনস আছে। সো এটা আমার আসলে একটা চিপের ফাংশনালিটিটাকে অ্যাকুরেটলি ফাংশনেটিং কিনা সেটা আমাকে ধারণা দিবে না, বাট ধারণা দিবে আমার চিপটা কোথাও ফেল করছে কিনা বা কোনো একটা স্পেসিফিক কারণে চিপটা ফেল করছে, সেটা আমাকে ডায়াগনোসিস বা অ্যানালিসিস করে বের করতে সাহায্য করবে, যাতে আমি পরবর্তী ভার্সনে সেটা ফিক্স করে ফেলতে পারি। তাছাড়া আপনাদের আরেকটা কনসার্ন আসতে পারে, একটা চিপ যখন আমি ডিজাইন করছি তখন সেটার একটা এরিয়া বা পারফরমেন্স বা পাওয়ার অ্যাবজর্পশন একটা ব্যাপার থাকে। সো আমি যদি সেখানে ডিজাইনটাই চেঞ্জ করে ফেলি, তো ডিজাইনটা চেঞ্জ করলে আমার এরিয়া এবং পাওয়ার কনজাম্পশন তো বেড়ে যেতে পারে। ইয়েস, ডিএফটি ইউজ করলে বা আমরা যে ডিজাইনটাকে যদি টেস্টিং এর জন্য অ্যাক্টিভেট করতে চাই, সেই ক্ষেত্রে আমার কিছু এরিয়া এবং পাওয়ার ট্রেড অফ করতে হবে, বাট আলটিমেটলি ইট উইল সেভ আস multi-billion dollars in some cases. সো টেস্টিংটা আসলে কিভাবে কাজ করে? তো টেস্টিং কাজ করার জন্য অবভিয়াসলি আপনার একটা ফ্যাব্রিকেটেড চিপ হাতে লাগবে, সেই চিপটাকে আপনি একটা মেশিনের সাহায্যে টেস্ট করবেন, সেটাকে বলা হয় এটিই। আমরা ডায়াগ্রামটা একটু দেখি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট বা এটিই নামের একটা যন্ত্র থাকে। এটা আসলে আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে এখনো নেই। জার্মানি, জাপান, ইউএসএ এরকম বড় বড় এইরকম যেখানে ভিএলএসআই ইন্ডাস্ট্রিটা অনেক বেস্ট, ওইখানে কিছু মেশিন আছে। সো এটি হচ্ছে একটা সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের একটা কমপ্লেক্স কম্বিনেশন। তো এখানে একটা হার্ডওয়্যার পার্টও থাকে, সফটওয়্যার পার্টও থাকে। হার্ডওয়্যার পার্ট হচ্ছে, ধরেন এই চিপটাকে আপনি টেস্ট করবেন, তো এই চিপটাকে আমাকে কি করতে হবে, এটিই বা অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টের সাথে কানেক্ট করতে হবে। সো এই যে কানেকশনের পার্টটা আছে, সেই পার্টটা হচ্ছে আমার হার্ডওয়্যার পার্ট। এন্ড এই ডিজাইনটাকে টেস্ট করার জন্য আমাকে কিছু ইনপুট রেসপন্স বা স্টিমুলি দিতে হবে, এবং সেই স্টিমুলির জন্য আমার ডিজাইনটা কি আউটপুট দিচ্ছে সেটা আমার চেক করে বের করতে হবে। সো এই যে আমি স্টিমুলাস গুলা দিচ্ছি সেগুলাকেই বলা হচ্ছে আমার সফটওয়্যার পার্ট। এটা আমি আরেকটু ডিটেলসে ব্যাখ্যা করব। ফর নাও আমরা একটা বেসিক স্ট্রাকচার দেখলাম, যেটা হচ্ছে কিভাবে ডিএফটিটা কাজ করে বা কিভাবে টেস্টিং গুলো অ্যাকচুয়ালি করা হয়। সো ডিটেলসে যাওয়ার আগে আমরা দেখে নেই যে ডিএফটি কোন কোন মানে একটা ফ্যাব্রিকেশনের প্রসেসের কোন কোন স্টেপে ডিএফটিটা প্রয়োজন হয়। সো দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, একটা ডিজাইন যখন আমি চিন্তা করছি বা আর্কিটেকচারটা ডিজাইন করছি, সেই লেভেল থেকে শুরু করে একটা চিপ ফিজিক্যাল ডিজাইন হওয়া, ফ্যাব্রিকেট হওয়া, এবং চিপটা আমি হাতে যখন পেলাম এবং মার্কেটে যখন ছাড়বো, এই প্রত্যেকটা স্টেপেই আমাকে ডিএফটিটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো আমি এই বাম পাশের যে কলামগুলো রেখেছি, যে ডাটাগুলো রেখেছি, সেগুলো হচ্ছে একটা ডিএফটি ইঞ্জিনিয়ারের রেসপন্সিবিলিটি। এন্ড এই বাম পাশে যে কলামগুলো আমরা কলামটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্যান্য ডিজাইনের সাথে বা অন্যান্য ইঞ্জিনিয়ারের সাথে ডিএফটি ইঞ্জিনিয়াররা কিভাবে কোলাবোরেট করে সেটার একটা ডায়াগ্রাম দেখিয়েছে। সো লেটস সে আপনি একটা 16 বিট রিস্ক প্রসেসর ডিজাইন করবেন। এটা কোনো হতে পারে একটা কোনো এসওসিটি ইউজ করার জন্য অথবা কোনো আইওটি ডিভাইসে ইউজ করার জন্য। সো প্রথমে আপনাকে কি করতে হবে, আরটিএল ডিজাইন করতে হবে। সো আরটিএলটা কি? আরটিএল হচ্ছে আমরা ভেরিলগ কোড ইউজ করে আমরা ওই সিপিইউটা কি কাজ করবে বা কি ধরনের বিহেভিয়ার করবে
সেই একটা মডেল তৈরি করে এটাকে আমরা বলা হয় বিহেভিয়ারাল মডেল। সো এই আরটিএল ডিজাইনটা তৈরি করার পর সেটাকে ভেরিফাই করা হয় যে আরটিএল ডিজাইন ঠিকঠাক মতো কাজ করছে কি করছে না। দেন আরটিএল ডিজাইনটা যখন শেষ হয়ে যায় তখন আমরা যেটা করি সেই ডিজাইনটাকে ডিএফটি ইঞ্জিনিয়ারদের কাছে পাঠানো হয় টু চেক যে এখানে আরো কিছু কোনো মডিফিকেশন আনার প্রয়োজন কিনা বা ডিএফটির জন্য কিছু ফিচার ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হয় কিনা। যেমন টেস্টিং এর জন্য কিছু কম্প্রেশন লজিক ইউজ করা হয়, তারপর মাল্টিপল যদি এটা একটা এসওসি হয় বা মাল্টিপল পার্টস থাকে, ক্লক ডোমেইন ক্রসিংস থাকে, মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে কাজ করে, সেক্ষেত্রে কিছু ক্লক কন্ট্রোলার হয়তো এখানে ইউজ করা হতে পারে। সেই জিনিসগুলো আমরা এই আরটিএলটা রেডি হওয়ার পর আমরা তৈরি করে ফেলি বেসড অন দ্য ডিজাইন। আরটিএল ডিজাইনাররা আমাদেরকে একটা স্পেসিফিকেশন বলে দেবে, সেটার উপর বেস করে আমি এটা শুরু করে দেব। তো আমার যখন এই আইপি এক্সট্রা আইপি গুলো ডিএফটি ডিজাইনের জন্য যে এক্সট্রা আইপি গুলো ক্রিয়েট করার প্রয়োজন সেগুলো করে ফেললাম এবং মেইন ডিজাইনের সাথে ইন্টিগ্রেট করে ফেললাম, দেন আমি এটা পাঠিয়ে দেব ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারের কাছে টু সিনথেসাইজ দ্য ডিজাইন। সো সিনথেসিস জিনিসটা কি? আমরা যখন আরটিএলটা ডিজাইন করছি তখন আমার কাছে একটা ভেরিলগ কোড আছে। সো আপনারা সবাই জানেন ভেরিলগ হচ্ছে একটা হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে আসলে কি মিন করে? ভেরিলগ দিয়ে যখন আমি একটা কোড লিখি তখন সেটা যাতে সেটা অ্যাকচুয়ালি কি হবে, ফ্যাব্রিকেট হয়ে একটা চিপ আসবে, সেখানে অ্যান্ড গেট থাকতে পারে, অর গেট থাকতে পারে, মার্কস থাকতে পারে, ফ্লিপ ফ্লপস থাকতে পারে। সো ওইটা আসলে আমার যখন ফ্যাব্রিকেট করব ওই ফ্যাব্রিকেশন মেশিনটা আসলে কিভাবে বুঝবে বা ফ্যাব্রিকেশন প্রসেসটা কিভাবে বুঝবে যে কোথায় আমার একটা অ্যান্ড গেট বসাতে হবে, কোথায় স্পেসিফিক লজিক গেট গুলো বসাতে হবে। তো সেজন্য আমরা যেটা করি চিপটাকে সিনথেসাইজ করা হয়। সিনথেসিস করলে আমরা আরটিএল ডিজাইন থেকে বা ভেরিলগ কোড থেকে গেট লেভেল নেটলিস্ট পেয়ে যাব। অর্থাৎ এখানে যেটা আমার পিওর একটা টেক্সট বেসড কোড ছিল সেটা এখন আমার গেট লেভেল কোডে কনভার্ট হয়ে গেল। ইচ এন্ড এভরি নোড উইল বি কনভার্টেড টু গেট লেভেল সার্কিটস। দেন আমাদের মেইন কাজটা শুরু হয় এই ফেজ থেকেই। সিনথেসিস যখন শেষ হয়ে গেল তখন এই ডিজাইনে অনেকগুলো ফ্লিপফ্লপ থাকতে পারে। তো আমরা যেটা করি ডিএফটি টেস্টিং এর জন্য সেই ফ্লিপফ্লপ গুলোকে স্ক্যান ফ্লিপফ্লপে কনভার্ট করি বা স্ক্যান ইনসার্শন করি এবং এই প্রত্যেকটা ফ্লিপফ্লপকে একটার সাথে আরেকটা কানেক্ট করা হয়। কিভাবে কানেক্ট করা হয়েছে সেটা আমি আপনাদেরকে পরবর্তী একটা স্লাইডে দেখাবো। সো যখন এই আমরা ডিএফটি ইঞ্জিনিয়াররা স্ক্যান ইনসার্শন এন্ড স্টিচিং এর কাজটা করে ফেলি তখন সেটা আবার চলে যায় ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারদের কাছে। তাহলে আমরা স্টেপটি একটু খেয়াল করি। ফার্স্টে আরটিএল ডিজাইনার থেকে ডিএফটি ইঞ্জিনিয়ারের কাছে আসলো, ডিএফটি ইঞ্জিনিয়ার থেকে ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারের কাছে গেল, ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার থেকে আবার ডিএফটি ইঞ্জিনিয়ার, দেন আবার ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারের কাছে ব্যাক করলো। সো ব্যাক এন্ড ফোর্থটা খেয়াল করেন যে প্রত্যেকটা পার্টেই ডিএফটি ইঞ্জিনিয়ারের কিছু ডিপেন্ডেন্সি রয়ে যাচ্ছে। তো যখন আমার চিপটা লেআউট, আপনারা হয়তো লেআউট সম্পর্কে জানেন যে কিভাবে সার্কিট থেকে লেআউট তৈরি করতে হয় বা লেআউট তৈরি হয়। সো আমাদের লেআউটটা যখন তৈরি হয়ে যাবে সেটা আবার ডিএফটি ইঞ্জিনিয়ারের কাছে ব্যাক করবে টু জেনারেট দ্য টেস্ট প্যাটার্নস। সো হোয়াট ইজ টেস্ট প্যাটার্ন? আমি আগের স্লাইডে দেখিয়েছিলাম আপনার এই এটিতে যদি আমি একটা ডিভাইসকে টেস্ট করতে যাই তাহলে আমার কি প্রয়োজন হবে? কিছু স্টিমুলি প্রয়োজন হবে। সেই স্টিমুলিগুলা কি বা কিভাবে তৈরি হবে সেটা আমরা ডিফাইন করব এই এটিপিজি ফেজ। অর্থাৎ আমরা এই ডিভাইসটা যাতে অটোমেটিক্যালি টেস্ট করা যায় সেই জন্য কিছু টেস্ট প্যাটার্ন জেনারেশন করব। সো দ্য ফুল ফর্ম স্ট্যান্ডস ফর এটিপিজি ইজ অটোমেটিক টেস্ট প্যাটার্ন জেনারেশন। সো টেস্ট প্যাটার্ন যখন জেনারেট হয়ে যায় তখন আমরা যেটা করি এই প্যাটার্ন গুলোকে ভার্চুয়াল মেমোরি বলতে আমি বুঝাচ্ছি কেডেন্স বা মেন্টর বা সিনপসিসের টুল ইউজ করে আমরা চেক করে দেখি যে প্যাটার্ন গুলো আমি জেনারেট করছি বা যে ফল্ট গুলো বা ডিফেক্টটা বের করার জন্য আমি প্যাটার্ন জেনারেট করেছি সেই প্যাটার্ন গুলো ঠিকঠাক আছে কিনা বা আমার রিকোয়ারমেন্ট মিট করছে কিনা, যে আমি স্পেসিফিক এইসব জায়গাগুলোতে ডিফেক্ট বের করতে চাচ্ছি বা ডিফেক্ট বের করার জন্য আমার প্যাটার্ন গুলা উপযুক্ত কিনা সেটা টেস্টিং হয় সিমুলেশন ফেজে। যখন সিমুলেশন কমপ্লিট হয়ে যায় বা সিমুলেশন গুলো সব পাস হয়ে যায় তখন সেটা আমরা পাঠিয়ে দিই টেস্টিং টিমের কাছে। অর্থাৎ যেই ইঞ্জিনিয়ার এই এটি মেশিন নিয়ে বসে আছে বা এটি মেশিন দিয়ে টেস্ট করবে তার কাছে আমরা এই স্টিমুলাস গুলো পাঠিয়ে দিই। সো এটা গেল প্রি সিলিকন ফেজ, অর্থাৎ সিলিকন ডিজাইনটা শুরু হওয়ার আগেই আমরা এই পার্টটা শুরু করে দিব। বিকজ এটা একটা লং প্রসেস, অলমোস্ট 6 to
6 months to 2 years পর্যন্ত লাগতে পারে এই ফেজটা কমপ্লিট করতে বিভিন্ন চিপের ক্ষেত্রে। সো যেহেতু এটা একটা লং টার্ম টাইম সেভিং এর জন্য আমরা চিপটা সিলিকনে যাওয়ার আগেই এই কাজগুলো শুরু করি। দেন চলে আসলাম আমরা পোস্ট সিলিকন ফেজ। তো পোস্ট সিলিকন ফেজ কি জিনিস আমরা নাম শুনেই বুঝতে পারছি, এই অবস্থায় আসলে আমার চিপটা আমার হাতে চলে এসেছে, ফ্যাব্রিকেশন ফিজিক্যাল ডিজাইন হয়ে গেছে, দেন টেস্ট চিপ ফ্যাব্রিকেট হয়ে গেছে। অর্থাৎ আমাকে কিছু চিপ দেওয়া হয়েছে, এগুলো টেস্ট করে দেখার জন্য এগুলোর ফাংশনালিটি ঠিক আছে কিনা, বা ভিতরে কোনো ডিফেক্ট আছে কিনা, বা ফ্যাব্রিকেশন প্রসেসে কোনো ডিফেক্ট আছে কিনা। তো আমরা কি করব, সেই টেস্ট চিপটা এটিতে অ্যাপ্লাই করব, এন্ড যেই এটা টেস্ট করার জন্য যে প্যাটার্নগুলো প্রয়োজন হবে সেই প্যাটার্নগুলো আমি এখানে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করার পর আমার এটিটা কি করবে, টেস্টিং করবে। এই টেস্টিংটা হিউজ একটা সময় লাগে, লাইক 1 উইক টু 1 মান্থ পর্যন্ত লাগতে পারে সব ধরনের টেস্ট কমপ্লিট করার জন্য। কখনো কখনো এই টেস্টিংটা মাল্টিপল আইটারেশন হতে পারে, যে আমি ফার্স্ট ব্যাচ কিছু টেস্ট চিপ ফ্যাব্রিকেট করলাম, সেটা কমপ্লিট হলো, ওইখানে কিছু ফেইলিওর পেলাম, দেন আমি সেটা অ্যানালাইসিস করে বললাম যে ওকে তোমার ফ্যাব্রিকেশন প্রসেসের এই টেম্পারেচারটা তুমি চেঞ্জ করো, বা এই প্যারামিটার গুলো তুমি চেঞ্জ করো। তখন ফ্যাব কি করবে, সেই প্যারামিটার গুলো চেঞ্জ করে নতুন আরো কিছু টেস্ট চিপ আমাকে বানিয়ে দিবে। তো ওইটার উপর আমি আবার টেস্টিং করবো। তো এই পার্টটা কয়েকটা লুপ বা আইটারেশন হতে পারে। সো আমার যদি এটি টেস্টটা ফেল না করে তাহলে আলহামদুলিল্লাহ উই ক্যান গো ফর দা ম্যাস প্রোডাকশন। আর যদি চিপটা ফেল করে, ইউজুয়ালি ডাজ, বেশিরভাগ ক্ষেত্রেই চিপটা ফেল করে, মার্ফিস ল। সো আমরা কি করি, তখন এই এটি থেকে আমাদের কিছু রেজাল্ট দেওয়া হয়, বাট অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেসপন্স পার্ট আছে, অর্থাৎ আমি যে স্টিমুলাস গুলো দিয়েছি সেটার জন্য করেসপন্ডিং কিছু রেসপন্স পাবো। সেই রেসপন্স গুলো আমি অ্যানালিসিস করব, অ্যানালিসিস করে এটি আমাকে বলবে যে তোমার এই চিপটা কারেক্ট, এই চিপটা ফাংশনালিটি কারেক্ট। আর যদি চিপটা ডিফেক্টেড থাকে তাহলে বলবে যে তোমার এই চিপটা ডিফেক্টেড। সো আমার এখানে টেস্টটা যদি ফেল করে তখন এই এটি থেকে কিছু রেজাল্ট আসে, পাসড অর ফেল, এবং আরো লেআউট রিলেটেড বা কোন কোন জায়গায় আমার ফেল হতে পারে সেরকম কিছু ইনফরমেশন এখানে আমাকে দিয়ে দেয়। তো বেসড অন দ্যাট আমরা কিছু ডায়াগনোসিস করি, সেটা হতে পারে স্ক্যান ডায়াগনোসিস বা লেআউট অ্যাওয়ার ডায়াগনোসিস। সেই ডায়াগনোসিস রেজাল্টের উপর ভিত্তি করে আমরা ডিসাইড করি, অলসো দ্য ডিএফটি ইঞ্জিনিয়ার অ্যান্ড টেস্ট টিম ডিসাইড করে যে আমরা এই যে চিপটাতে ডিফেক্ট আছে, এই ডিফেক্টটা কোথায়, ফ্যাব্রিকেশন প্রসেসে অর আমার ফিজিক্যাল ডিজাইন স্টেজে কোনো একটা ভুল করে রেখে এসেছিলাম, সেই জন্য আমার এই ডিফেক্টটা আসছে। সো এই অ্যানালিসিস রেজাল্টের উপর আমরা একটা অ্যানালিসিস করব। সো এই ফেইলার ডিফেক্টটা যদি সাকসেস হয় দেন আমরা বলি যে ওকে এটা কি ফিজিক্যাল ডিজাইনে সলভ করা সম্ভব নাকি আরটিএল এ যাবে। সো ফিজিক্যাল ডিজাইনে যে সম্ভব হয় দেন এখান থেকে আমরা এভাবে আবার ফিজিক্যাল ডিজাইনটা চেঞ্জ করব, আবার নতুন করে টেস্ট চিপ ফ্যাব্রিকেট করব, দেন আবার এটিতে আসবো, আবার টেস্টিং করব। এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। আর যদি কোনো কারণে ফিজিক্যাল ডিজাইনও সেটা সলভ করা সম্ভব না হয়, ইন দ্যাট কেস আসলে আমাদের মেইন ডিজাইনটাকেই চেঞ্জ করতে হবে। যেই জন্য আসলে আপনারা দেখবেন যে বিভিন্ন একটা চিপ যখন ফার্স্ট বাজারে আসে তার অনেক রকমের ধরনের ইস্যু থাকতে পারে, পারফরমেন্স ইস্যু থাকতে পারে। তো সেটা সলভ করার জন্য আবার নতুন আরেকটা ভার্সন আছে, এভাবে কন্টিনিউয়াসলি তারা ইমপ্রুভমেন্টের মধ্যে রাখে। সো এই টেস্টিং প্রক্রিয়াটাও কন্টিনিউয়াসলি চলতে থাকে। And if everything is fine, then we can go for the mass production. সো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম চিপ ডিজাইন লেভেল থেকে শুরু করে যখন ফ্যাব্রিকেশন হলো, ম্যাস প্রোডাকশন হলো, ইউজার এন্ডে চলে গেল, তখনও আমরা এই ডিএফটি ইঞ্জিনিয়াররা এগুলো নিয়ে অ্যানালাইসিস করতেছি, বা পুরো প্রসেসটার মধ্যে মাল্টিপল স্টেজেস অফ টেস্টিং রয়ে গেছে। তো এই মাল্টিপল স্টেজেস অফ টেস্টিং আমাকে এই ফেইলিয়ার রেটটা কমিয়ে দেয় বা ফ্যাব্রিকেশন প্রসেসটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। সো এই ডিএফটি নিয়ে এত কথা বললাম। সো আমরা ডিএফটি কিভাবে কাজ শুরু করি বা ডিএফটি গুলা কিভাবে ট্রাই করা হয় বা ইউজ করা হয় মেইন ডিজাইনে, সেটার দিকে এখন আমরা একটু টেকনিক্যাল আরো ইনডেপথ নলেজের দিকে যাব। সো প্রথমে আমরা আসি ডিএফটি অ্যাপ্রোচেস। সো এখানে প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে অ্যাডহক অ্যাপ্রোচ। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা গুড ডিজাইন অ্যাপ্রোচ। ইঞ্জিনিয়াররা অনেক বছর ধরে কাজ করতে করতে কিছু এক্সপিরিয়েন্স লাভ করেন, সেটা অনুযায়ী ওনারা সাজেস্ট করেন যে একটা স্পেসিফিক ওয়েতে যদি আমরা ডিজাইনটা করি তাহলে হয়তো আমার অনেক ডিফেক্ট কম আসতে পারে। সো ওই ডিজাইনগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে টেস্টিংটাকে মানে ইমপ্রুভ করতে পারি বা আরো ভালোভাবে করতে পারি।
অথবা আরেকটা কাজও করা হয়, সেটা হচ্ছে আমার যেই জায়গাগুলোতে ফল্ট আসার চান্স বেশি আসে বা ডিফেক্ট আসার চান্স বেশি আছে, সেখানেই শুধুমাত্র আমি টেস্টিং ইকুইপমেন্টটা বসিয়ে দিয়ে থাকি। সো এটা হচ্ছে অ্যাডহক অ্যাপ্রোচ। বাট বর্তমানে এই অ্যাডহক অ্যাপ্রোচটা আর তেমন ভাবে ফলো করা হয় না। তো এটার জন্য আরো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারড অ্যাপ্রোচ। স্ট্রাকচারড অ্যাপ্রোচটা কি? এটা হচ্ছে আমরা পুরো ডিজাইনটাকেই এমন ভাবে মডিফাই করব যাতে ডিজাইনের যে কোনো জায়গায় আমরা টেস্টিংটা করতে পারি, বা যে কোনো নোডে আমার কোন একটা স্পেসিফিক ভ্যালু যদি বসাতে চাই, লাইক আমরা জেনে আসলাম যে কন্ট্রোলেবিলিটি এন্ড অবজারভেবিলিটি। সো প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আমি কন্ট্রোলও করতে পারবো, অবজার্ভও করতে পারবো। সেটা যদি করতে চাই তাহলে আমার স্ট্রাকচারড অ্যাপ্রোচটা ফলো করতে হবে। স্ট্রাকচারড অ্যাপ্রোচের কিওয়ার্ড হচ্ছে স্ক্যান ডিজাইন, অর্থাৎ আমার মূল ডিজাইনটাকেই আমার স্ক্যানের জন্য অ্যাপ্লিকেবল করে তৈরি করতে হবে। এন্ড এটা তৈরি করা হয় কিভাবে? যে কোনো সিকোয়েন্সিয়াল ফ্লিপ ফ্লপ যদি এলিমেন্ট থাকে, সিকোয়েন্সিয়াল ফ্লিপ ফ্লপ এলিমেন্ট গুলাকে বা ফ্লিপ ফ্লপ গুলাকে আমরা স্ক্যান ফ্লপে কনভার্ট করব। তো এই টেস্টিংটা করার সময় আমার ডিজাইনটা তিনটা মোডে অপারেশন করতে পারে। তো ফার্স্ট মোড ইজ নর্মাল মোড, দেন শিফট মোড, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ক্যাপচার মোড। তো এতক্ষণ আমি ডিফেক্ট বললাম। তো এখন আমরা একটু আবার রিওয়াইন্ড করি। আমরা বলেছিলাম যে আমাদের যে টেস্ট প্যাটার্ন গুলো যখন জেনারেট করা হয় এটিতে টেস্টিং করার জন্য, সেটা হচ্ছে প্রি সিলিকন ফেজে থাকে। সো একটা ডিজাইন এখনো ফ্যাব্রিকেটই হয় নাই বা সিলিকনটাই হাতে আসে নাই, তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনো একটা জায়গায় ফল্ট ডিফেক্ট আছে কিনা, বা কোথাও ডিফেক্ট হতে পারে কিনা, বা কি ধরনের ডিফেক্ট হতে পারে? সেটা কি কোনো একটা পয়েন্ট কি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, বা কোথাও কি ডিলে বেশি আসতেছে? এগুলো আসলে আমরা কিভাবে বুঝবো? তো সেটা না বুঝলে তো আসলে আমরা প্যাটার্ন জেনারেট করতে পারবো না। বাট অথচ আমরা দেখে আসছি যে এটিপিজিটা করা হয় যে প্রি সিলিকন ফেজে। সো এই ডিফেক্টটাকে আমরা মডেলিং করি, ভার্চুয়াল মডেলিং করা হয়, অর্থাৎ টুলকে বোঝানোর জন্য আমরা এই ডিফেক্ট গুলাকে কিছু রিপ্রেজেন্টেশন তৈরি করি। সো এই ডিফেক্টের অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আমার ফল্ট। এন্ড এই ফল্টটা হচ্ছে ফ্যাব্রিকেশন প্রসেসটাকে ইমপ্রুভ করার জন্য টেস্ট প্যাটার্ন যেই আমরা জেনারেট করি সেটার জন্য, মানে সেই টুলটাকে বোঝানোর জন্যই আমরা ফল্টটাকে মডেল করতে হয়। তো নানা রকমের ফল্ট আছে। তো এর মধ্যে আমি শুধুমাত্র দুইটা ফল্ট নিয়ে এখানে একটু ডেসক্রাইব করছি, সেটা হচ্ছে স্টাকেড ফল্ট এন্ড ট্রানজিশন ফল্ট। তাছাড়া আরো অনেক রকমের ফল্ট আছে, আইডিডিকিউ ফল্ট, ব্রিজিং ফল্ট, আরো নানা ধরনের ফল্ট অকার করতে পারে। সেগুলো টুলকে মডেলিং করে বুঝাই দিতে হয় যে তুমি এই মডেলটা ইউজ করো টু ডিটেক্ট দ্য ফল্ট। সো প্রথমেই আমরা আসি স্টাকেড ফল্ট। স্টাকেড ফল্ট কি? ধরেন আপনাদের হাতে একটা লজিক সার্কিট আছে। তো এটার এই ইউ পয়েন্টটা কোনো কারণে গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কারেক্ট ঠিকঠাকই আছে, বাট ধরেন কোনো কারণে ফেব্রিকেট হওয়ার সময় এই পয়েন্টটা কোনো কারণে গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেল। তো গ্রাউন্ডের সাথে যদি শর্ট হয়ে যায় তাহলে আমার এখান থেকে আমি অলওয়েজ এই জায়গাটায় 0 পাবো। এন্ড 0 পেলে আমার এই আউটপুটটা অনলি কার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে? এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সো ইট উইল নট ফাংশনেট প্রপারলি। সো এই ইউ পয়েন্টে যে একটা স্টাকেড ফল্ট হয়েছে সেটা টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে? এ এবং বি তে 1 সেট করতে হবে। অর্থাৎ আমার এই স্টাকেড যদি 0 হয় বা একটা 0 পয়েন্টে যদি স্টাক হয়ে যায় বা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায়, তাহলে এর অপোজিট ভ্যালু এখানে সেট করতে হবে, যাতে আমি বুঝতে পারি যে অপোজিট ভ্যালুটাও ঠিকঠাক মতো প্রপাগেট করে আসতে পারে। যদি না আসতে পারে তাহলে বুঝতে হবে যে আমার এখানে ফল্ট আছে। তো স্টাকেড ফল্টটা আমি আরো ভালো মতো ডেসক্রাইব করব আরেকটু ছোট সার্কিটের সাহায্যে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। দেন ইজ ট্রানজিশন ফল্ট। ট্রানজিশন ফল্ট কি? ধরেন কোন একটা এই এন্ড গেটের এ ইনপুটের ভ্যালু চেঞ্জের সাথে সাথে সি ইনপুটের ভ্যালু চেঞ্জ হবে। বি ইজ অলওয়েজ 1, লেটস সে। সো এ চেঞ্জ হওয়ার সাথে সাথেই আমাদের এই সি ইনপুট বা আউটপুটের ভ্যালু চেঞ্জ হবে। তো কোনো কারণে এখানে একটা বড় ধরনের মানে ডিলে অ্যাড হয়ে গেল, বা কোনো কারণে ক্যাপাসিটেন্স অ্যাড হয়ে গেল। সো এখানে একটা বড় ডিলে চলে আসবে। সো ওই ডিলেটাকে অ্যাভয়েড করার জন্য আমাকে কি করতে হবে, বা ডিলেটা কি আসলে হচ্ছে কিনা? সো যদি এখানে ডিলে হয় তাহলে আমার রং ভ্যালু ক্যাপচার করবে। যেমন আমরা এই দুইটা ডায়াগ্রাম একটু খেয়াল করি। আমার এই এতে ভ্যালু চেঞ্জ হওয়ার 1 ন্যানোসেকেন্ডের মধ্যে এই সিতেও ভ্যালুটা চেঞ্জ হতে হবে। অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে যে কোনো সময় আমি সিতে ভ্যালুটা ক্যাপচার করব।
সো এখানে দেখেন যদি আমি এতে ভ্যালুটা চেঞ্জ করলাম, কিছু 1 সেকেন্ডের মধ্যে সি এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে। সো আমি সি তে কি ক্যাপচার করবো, 1 ক্যাপচার। সো আমার চিপটা ঠিকঠাক মতো ফাংশনে। বাট কোনো কারণে যদি এখানে একটা ডিলে অ্যাড হয়, দেখেন আমি এতে ভ্যালু চেঞ্জ করছি, বাট 1 ন্যানো সেকেন্ডের মধ্যে সি এর ভ্যালুটা চেঞ্জ হয় নাই, 1 ন্যানো সেকেন্ডের আরো পরে গিয়ে চেঞ্জ হয়েছে। তার মানে এখানে আমার ক্যাপচার করার কথা ছিল 1, বাট আমি ক্যাপচার করছি 0। সো আমার চিপটা ঠিকমতো ফাংশন করবে না, এবং এই ফল্টটা পুরো ডিজাইন একদম ফার্স্ট থেকে যেখানে ফল্টটা অকার করছে একদম আউটপুট পর্যন্ত সেটা প্রপাগেট করবে। সো it can create a mess in the design or functionality of the chip. সো আমাদের এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের ট্রানজিশন ফল্ট, ডিলে অকার করাটা। সো আমরা একটা টেস্ট কেস দেখি। যেমন আমরা একটা এন্ড গেট আছে এখানে। তো এন্ড গেটের এ এবং বি ইনপুটের ভ্যালু ট্রুথ টেবিল আমরা জানি যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুটে 0 আসবে, আর দুইটাই যদি 1 হয় তাহলে এখানে 1 আসা উচিত। সো লেটস সে এই বি ইনপুটটা কোনো কারণে স্টাকেট 0 হয়ে গেছে বা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, তাহলে কি হবে আমরা খেয়াল করি। আমি যদি এখানে 1 দিলাম, বিতেও 1 দিলাম, তাহলে আমার আউটপুটে এক্সপেক্ট করছি 1 আসবে। বাট সামহাও ফ্যাব্রিকেশনের সময় এখানে কি হয়ে গেল, গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেল। সো আমি দিচ্ছি 1, বাট যাবে কি 0। সো আউটপুটটা আসবে 0। সো আমার এখানে রেজাল্টটাও কি রং আসবে। তো এটাই হচ্ছে এক ধরনের ফল্ট বা স্টাকেট ফল্ট। তো এই বি পয়েন্টে যদি আমি স্টাকেট ফল্টটা বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এ এবং বি এই দুই ইনপুটেই আমার কি করতে হবে, 1 সেট করতে হবে। তো 1 সেট করার ফলে আমি ডিরেক্ট করতে পারছি যে 1 পাওয়ার কথা, বাট পাচ্ছি 0, তার মানে এই চিপটা ডিফেক্টেড। এন্ড এই 1 আর 1ই হচ্ছে এই এ পয়েন্টে 1 এবং বি পয়েন্টে 1ই হচ্ছে আমার টেস্ট প্যাটার্ন। অর্থাৎ এই প্যাটার্নটা অ্যাপ্লাই করলে এ এবং বি তে, যেই স্টিমুলাস অ্যাপ্লাই করলে এ এবং বি তে সেট করলে আমরা আউটপুটটা এক্সপেক্টেড আউটপুট না পেয়ে ডিফারেন্ট আউটপুট পাবো, বা ডিফারেন্ট আউটপুট পাচ্ছি বা ফল্টি চিপটা আমরা ডিটেক্ট করতে পারবো, সেটাকে বলা হচ্ছে টেস্ট প্যাটার্ন। সো এই টেস্ট প্যাটার্নটা আমরা কোথায় জেনারেট করি, আমরা একটু দেখে যাচ্ছি, সরি। এই যে এই পার্টটাতে আমরা এটিপিজি করে আসছি। সো এই প্রি সিলিকন পেজেই আমরা এই জিনিসগুলো বের করে ফেলি যে আমার কোন নোডে কোন ভ্যালু সেট করতে হবে, অর্থাৎ কোন নোডে কোন ভ্যালু সেট করলে আমরা আউটপুটটা পাবো। এখন আমরা একটু চিন্তা করি, আমরা সিম্পল একটা এন্ড গেটের ক্ষেত্রে বুঝতে পারলাম যে ওকে ফাইন, আমরা সিম্পল দুইটা ভ্যালুকে আমরা 1 1 সেট করছি, আউটপুট পেয়ে গেলাম। কিন্তু একটা অ্যাকচুয়াল ডিজাইনে কতগুলো গেট থাকতে পারে, আপনাদের হয়তো অনেকের আইডিয়া আছে। তো আমি লাস্ট যে চিপে কাজ করেছিলাম সেটাতে 65 মিলিয়ন গেট কাউন্ট ছিল। সো একটা এন্ড গেটের জন্য আমি ইনপুটটা ডিটেক্ট করতে পারছি বা 1 1 সেট করতে হবে, বাট 65 মিলিয়ন, ইটস হিউজ। সো প্রত্যেকটা তো আসলে হাতে কলমে ধরে ধরে আমি বের করতে পারবো না, এটা অনেক বেশি সময় সাপেক্ষ কাজ হয়ে যাবে। বা আমি যদি কম্পিউটারকে বলি যে তুমি আমার 65 মিলিয়ন গেটের জন্য ইনপুট স্টিমুলি গুলো বের করে দাও এবং আউটপুটটা চেক করো, ইট উইল টেক এ হিউজ টাইম এবং হিউজ রিসোর্স, হিউজ মেমোরি, এন্ড অবভিয়াসলি একটা কস্ট অ্যাড হবে হিউজ অ্যামাউন্টের। সো ওইটা অ্যাভয়েড করার জন্য আমরা স্ক্যান ডিজাইন অ্যাপ্লাই করি। সো হোয়াট ইজ অ্যান স্ক্যান ডিজাইন? স্ক্যান ডিজাইন হচ্ছে আমার মেইন ডিজাইনে যে ডি ফ্লিপ ফ্লপ গুলো থাকবে সেগুলোকে আমি একটা স্ক্যান ফ্লপ দিয়ে রিপ্লেস করব। দিস ইজ এ স্ক্যান ফ্লপ। সো ডি ফ্লিপ ফ্লপের ইনপুট আমি একটা মার্কস বসিয়েছি। এই মার্কসের দুইটা ইনপুট আসছে, একটা হচ্ছে নরমাল ডি ইনপুট আর এসআইটা হচ্ছে সিরিয়াল ইনপুট, এন্ড এসিটা হচ্ছে শিফট এনেবল। সো সিরিয়াল ইনপুটটা কি, আমি যদি কোন একটা পয়েন্টে ভ্যালু সেট করতে চাই, তাহলে বাইরে থেকে বা সিম্পল কিছু ভ্যালু দিয়ে সরাসরি যাতে আমি এই নোডে একটা ভ্যালু সেট করতে চাই, তাহলে আমার এই ইনপুটটা ইউজ করতে হবে, এসআইটা ইউজ করতে হবে। চিন্তা করেন এই ডিটা তো এখানে অন্য অনেক লজিকের সাথে কানেক্টেড হয়ে দেন এখানে আসতে হবে। সো এই ডি এর ভ্যালু যে আমি সেট করতে চাই, তাহলে ওই প্রত্যেকটা লজিক ক্লাউডের ভ্যালু আমার চেঞ্জ করে তারপর এখান থেকে ভ্যালুটা নিয়ে আসতে হবে। আর সেটা না করে আমি সরাসরি এই এসআই পিনটা বাইরে থেকে কানেক্টেড থাকবে। সো এসআই এর ভ্যালুটা আমি এখান থেকে পাস করে ভ্যালুটা ক্যাপচার করে দেখতে পারবো যে যে ভ্যালুটা আমি দিচ্ছি সেটাই পাচ্ছি নাকি ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। সো ডিটেক্টিং দ্য ফল্ট উইল বি মাচ ইজিয়ার। So only with the cost of a extra multiplexer, এই এক্সট্রা মাল্টিপ্লেক্সারটি ইউজ করে আমার টেস্টিংটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে।
সো এই মাল্টিপ্লেক্সারটা আসলে কিভাবে কাজ করতেছে সেটা একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এই এসি এর ভ্যালু যখন 0 থাকবে তখন ডি ইনপুটটা যাবে, এবং 1 থাকবে তখন হচ্ছে সরি, এসি যখন 0 থাকবে তখন ডিআই এর ভ্যালুটা যাবে, এসি 1 হলে এসআই এর ভ্যালুটা যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই ক্লক পালসে আমার এসি 0 ছিল, সো ডি এর ভ্যালুটা আমার আউটপুটে যাবে, ইউএসও তে যাবে। সো এখানে আমার ডি এর ভ্যালু ছিল ডি1, সো আমি ডি1 পাচ্ছি। দেন নেক্সট যখন আবার ক্লকটা পালস করলো, ফ্লিপ ফ্লপের ক্লকটা পালস করলো, তখন এসি এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। সো 1 হলে কি হবে, এসআই এর ভ্যালুটা এখান দিয়ে পাস হবে। সো এসআই তখন এসআই এর ভ্যালু কত ছিল, টি3। সো দেখতে পাচ্ছেন যে কিউতে চলে আসবে ভ্যালু টি3। সো আমি যে কোনো ভ্যালু ইজিলি অ্যাচিভ করতে চাইলে এই স্ক্যান পাথে আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো। এন্ড স্ক্যান ডিজাইনটা তিনটা মোডে কাজ করে। তো মোড গুলো হচ্ছে, প্রথমে হচ্ছে স্ক্যান মোড বা সরি নরমাল মোড। নরমাল মোড হচ্ছে যখন এসি এর ভ্যালু 0 থাকে, অর্থাৎ ডি এর ভ্যালুটা যখন এখান দিয়ে পাস করবে, নরমাল মোড। আর স্ক্যান মোড হচ্ছে স্ক্যান ইনেবল বা সিরিয়াল ইনপুটটা যখন এদিকে ফ্লিপ ফ্লপের মধ্য দিয়ে পাস করবে তখন সেটাকে বলা হচ্ছে স্ক্যান মোড। সো এখন আমরা দেখি যে আমরা তো জাস্ট একটা ডিজাইন, একটা ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানলাম, মেইন ডিজাইন আসলে কিভাবে চেঞ্জ করে। তো এটা হচ্ছে আমার একটা বেসিক কম্বিনেশনাল লজিক সার্কিট। এখানে কিছু ফ্লিপ ফ্লপ অলরেডি ইন্ট্রোডিউসড। তো এটাকে আমি স্ক্যান ডিজাইনে কনভার্ট করব এভাবে, অর্থাৎ সেম ফ্লিপ ফ্লপ, জাস্ট এই ফ্লিপ ফ্লপটা স্ক্যান ফ্লপ দিয়ে চেঞ্জ হয়ে গেছে। সো দেখেন এখানে এক্সট্রা একটা ইনপুট আসছে এসআই, আর একটা ইনপুট হচ্ছে এসি। সো ডিজাইনটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে চেঞ্জ হয়েছে। জাস্ট ফ্লপটা, একটা নরমাল ফ্লিপ ফ্লপকে আমি স্ক্যান ফ্লিপ ফ্লপ দিয়ে চেঞ্জ করে ফেলছি। তো এই কাজটা অ্যাকচুয়ালি আমাদের তো করতে হয় না, ফরচুনেটলি। এটা টুলকে আমরা বলে দিলে বা ফিজিক্যাল ডিজাইনের টিমকে যদি আমরা বলে দেই যে তোমরা ডিজাইনে ফ্লিপ ফ্লপ না বসিয়ে স্ক্যান ফ্লিপ ফ্লপ বসাও, দেন তারা ওই স্ক্যান ফ্লিপ ফ্লপটা এখানে বসিয়ে দেয়। দেন আমি একটা টার্ম আপনাদেরকে বলেছিলাম, স্ক্যান স্টিচিং। সো হোয়াট ইজ স্ক্যান স্টিচিং? স্ক্যান স্টিচিং হচ্ছে এই স্ক্যান ফ্লিপ ফ্লপ গুলাকে একটার সাথে আরেকটাকে কানেক্ট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ক্যান স্টিচিং। দেখেন একটা লাইনে সবাই আছে, ডেইজি চেইনের মতো একটার পর একটা কানেক্ট করা হচ্ছে। সো দিস ইজ স্ক্যান স্টিচিং। তো আমরা স্ক্যান নরমাল একটা স্ক্যান ডিজাইন কিভাবে কাজ করে সেটা আমরা এখানে দেখেছি। তো অ্যাকচুয়ালি এখন আমরা দেখি যে কিভাবে একটা ডিজাইনের মধ্যে ইনপুট প্যাটার্ন গুলা দেওয়া হয় বা একটা ভ্যালু গুলাকে কন্ট্রোল করা হয় বা অবজার্ভ করা হয়। কন্ট্রোলেবিলিটি এন্ড অবজারভেবিলিটি কিভাবে ইমপ্রুভ করা যায় স্ক্যান ডিজাইনের সাহায্যে, সেটাই আমরা এখন দেখব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজাইনটা মধ্যে স্ক্যান ফ্লপ বসানো হয়েছে। তো আমরা ফার্স্টে যেটা করব, আমার এই পয়েন্টগুলোতে এই দেখতে পাচ্ছি পিপিআই মিন্স সিউডো প্রাইমারি ইনপুট। এই সিউডো প্রাইমারি ইনপুট গুলাতে আমি কিছু ভ্যালু সেট করব এন্ড করেসপন্ডিং কিছু আউটপুট এখানে পাবো, চেক যে আমার চিপটা ঠিকঠাক মতো রেসপন্স করছে কিনা। সো ফার্স্টে আমার এখানে স্ক্যান মোডে চিপটাকে রান করাতে হবে, দেন আমি নরমাল মোড বা ক্যাপচার মোডে এটাকে রান করব, দেন ভ্যালুটাকে বের করে নিয়ে এসে আমি দেখবো যে এই রেসপন্সটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি পাচ্ছি কিনা। সো লেটস সে আমার এখানে আমি ফার্স্টে এই প্রথম ইনপুটে 1, পরেরটাতে 1, এরপরটাতে 0 সেট করতে চাই, 110। ইট ক্যান বি এনি ভ্যালু, আমি ফর ইনস্ট্যান্স এখানে 110 সেট করতে যাচ্ছি। সো আমি এসআই তে ভ্যালুগুলো শিফট করে নিয়ে আসবো। সো ফার্স্টে আমি এখানে 0 সেট করব, বিকজ যদি দেখেন এই 0টা এখানে এসে এই পয়েন্টে এসে কানেক্ট হয়েছে। সো ফার্স্টে আমার 0 আনতে হবে। সো ফার্স্ট ক্লকে যে আমি কি করব, এসি এর ভ্যালুটা 1 রাখবো এবং একটা ক্লক পালস দিব, সো 0টা এখানে আসবে। উইথ দ্য ফার্স্ট ক্লক এজ এই 0টা শিফট হয়ে এখানে চলে গেল, নতুন আরেকটা ইনপুট আমি এখানে দিয়ে দিলাম। দেন নেক্সট ভ্যালু আমি এখানে নিয়ে আসবো। উইথ দ্য নেক্সট ক্লক এজ আমার সবগুলো ভ্যালু এখানে চলে আসলো। আর 110 এখানে চলে আসার অর্থ হচ্ছে এখানে সেট হয়ে যাওয়া। আর লেটস সে আমি যদি এই পিপিআই তে বা এই ইনপুট সাইডে আমি 110 সেট করি, তাহলে আউটপুট এখানে আমার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে LHL, লো হাই লো। সো আমার এই লো হাই লো গুলো আবার এখানে চলে আসলো। তো এখন আমার চেক করতে হবে, আমি ইনপুট দিয়ে তো আসলে প্যাটার্নটা দিলাম বা টেস্ট প্যাটার্ন গুলো ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করলাম,
সো আমাকে এখন বুঝতে হবে যে টেস্ট প্যাটার্ন গুলো ঠিকঠাক মতো বের হচ্ছে কিনা বা ঠিকঠাক মতো আমি রেসপন্স পাচ্ছি কিনা, করসপন্ডিং রেসপন্সটা অর্থাৎ লো হাই লো পাচ্ছি কিনা। সো সেই জন্য আমি আবার কি করবো, আবার শিফট মোডে চলে যাব। শিফট মোডে চলে গেলে এসি এর ভ্যালুটা এখন দেখেন, খেয়াল করে দেখেন 1 চলে আসছে এবং এগুলো শিফটিং হওয়া শুরু হয়েছে। আবার ক্লক পালস দিব, এগেইন ক্লক পালস দিব, তো আমার LHL চলে আসলো। সো এটি কি টেস্ট করবে যে আমি এখানে 110 দিয়েছিলাম, 110 এর জন্য আমার LHL পাওয়ার কথা ছিল, সো আমি এখানে LHL পেয়েছি। যদি LHL না পাইতাম তাহলে বুঝতে হবে যে আমার চিপটা ডিফেক্টেড। সো দিস ইজ হাউ এটি ওয়ার্কস। সো এটি এসআই পিন দিয়ে স্টিমুলি গুলো দেয় এবং এসও পিন দিয়ে স্টিমুলি বের করে নিয়ে আসে এবং সেগুলো রেসপন্সটা অ্যানালাইসিস করে। সো আরেকটা জিনিস আমরা খেয়াল করি, আমরা যদি একটু ব্যাকে যাই, এই ইনপুট গুলো লোড করার সময়, এই আউট রেসপন্স গুলো বের করে নিয়ে আসার সময় আমরা দেখছি যে আবার আরেকটা প্যাটার্ন লোড হয়ে যাচ্ছে। 101 একটা প্যাটার্ন লোড হয়ে যাচ্ছে, অর্থাৎ পরের টেস্টিং, অর্থাৎ অন্য কোনো জায়গায় একটা ফল্ট ডিটেক্ট করার জন্য পরের প্যাটার্নটাও লোড হয়ে যাচ্ছে। সো একই সাথে লোড এবং আনলোড হচ্ছে, আমার এখানে টাইম সেভিং হচ্ছে। আমার একটা ইনপুট রেসপন্স বের করছি, সাথে সাথে আরেকটা রেসপন্স দিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য বেসিক স্ক্যান ডিজাইন। তো স্ক্যান ডিজাইন ছাড়াও আমার টেস্টিং করার জন্য বা ডিএফটি করার জন্য আরো কিছু ওয়ে আছে, সেটা হচ্ছে বাউন্ডারি স্ক্যান। আপনারা অনেকেই হয়তো আইজে ট্যাগের নাম শুনেছেন, জয়েন্ট টেস্ট অ্যাকশন গ্রুপ। সো বাউন্ডারি স্ক্যান ইজ এ পার্ট অফ দ্যাট। বাউন্ডারি স্ক্যান যেটা হয়, এটা একটা বোর্ড লেভেল টেস্ট। আপনার হাতে মাল্টিপল চিপস আছে, সেটাকে আপনি বসিয়ে একটা সিস্টেম তৈরি করবেন। লেটস সে আপনি একটা মাদারবোর্ড বানাচ্ছেন আপনার গেমিং পিসি সেটআপের জন্য। সো এখানে আপনি একটা প্রসেসর দিলেন, 16 জিবি র্যাম দিলেন, একটা বিভিন্ন রকম কানেক্টিভিটি বা বিভিন্ন রকম চিপস এখানে বসালেন। এখন আপনি কম্পিউটারটা অন করলেন, বাট আনফরচুনেটলি ইট ইজ নট ওয়ার্কিং। সো ইউনিট টেস্ট হোয়ার ইজ দ্য অ্যাকচুয়াল ফ্ল, কোন জায়গাটা অ্যাকচুয়ালি কাজ করছে না, কোন চিপটা আসলে নষ্ট ডিভাইস করেছে। সেই জন্য করা হয় কি, ডিজাইনটা যখন আমি করছি তখনই সেখানে কিছু বাউন্ডারি স্ক্যান সেল বসিয়ে দেওয়া হয় এবং বোর্ড লেভেল টেস্টিং এর সময় এই বাউন্ডারি সেলগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করে দেওয়া হয়। অর্থাৎ আপনি এদিক দিয়ে সিরিয়াল ইনপুট দিব, এগুলা করেসপন্ডিংলি যাবে, রেসপন্স ক্যাপচার করব, আবার এখানে ইনপুট দিব এবং করেসপন্ডিং রেসপন্স গুলো ক্যাপচার করে আমি বোর্ড লেভেল অর্থাৎ চিপটা ইউজার লেভেলে চলে যাওয়ার পরে আমি টেস্টিংটা করতে পারছি। দেন আসলো বিস্ট। বিস্ট মিন বিল্ট ইন সেলফ টেস্ট। তো একটা ডিজাইনের ক্ষেত্রে মেমোরি ইজ এ হিউজ থিং, মানে মেমোরি একটা বিশাল ভাইটাল ইম্প্যাক্ট আছে মেমোরি সেলগুলোর। এবং আপনারা যখন আরো পিএলএসএ সম্পর্কে ডিটেইলস জানবেন, যে মেমোরি সেলগুলো ফ্যাব্রিকেট করা এবং মেইন ডিজাইনে ইন্টিগ্রেট করা অনেক বেশি কমপ্লেক্স। এগুলো আলাদা করে কম্পাইল করতে হয়। নর্মাল যেভাবে আমরা ফিজিক্যাল ডিজাইন করি ওইভাবে মেমোরি গুলোকে আমরা ফিজিক্যাল ডিজাইন করতে পারবো না। নানা রকম প্রস এন্ড কনস আছে, সেগুলোর টাইমিং কনস্ট্যান্ট গুলো আরো টাইট হয়। সো সেই জন্য মেমোরি খুবই ভাইটাল একটা রোল প্লে করে আমার ডিজাইনে। এখন আমি একটা মেমোরি ডিজাইন ইমপ্লিমেন্ট করলাম, কোনো কারণে আমার মেমোরি একটা পোর্শন নষ্ট হয়ে গেল। এরকম হয় না অনেকের, যে আমি একটা পেন ড্রাইভ কিনলাম, 1 বছর 2 বছর ইউজ করার পর একটা সার্টেন পার্টিশন কাজ করছে না, বা আপনার এসএসডি ডিভাইসের বা পিসির একটা পার্টিশন কাজ করছে না। তো এটা কেন হয়, যে মেমোরি ওই পোর্শনটা বা ওই সেগমেন্টটা হয়তো নষ্ট হয়ে গেছে। সো এখন মেমোরিটা নষ্ট হয়েছে, কোন একটা পার্ট নষ্ট হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমার কিছু টেস্টিং করতে হবে, এবং এই জন্য সেলফ টেস্টিং এর কিছু ফিচার রেখে দেওয়া হয় ইন দ্য ডিভাইস। ওটাকে বলা হচ্ছে মেমোরি বিল্ট ইন সেলফ টেস্ট। সিমিলার আরেকটা টেস্ট আছে লজিক বিল্ট ইন সেলফ টেস্ট বা এলবিস্ট। এই মেমোরি বিস্টটা যেটা করে, ডিজাইনের মধ্যে এখানে আর কোনো এটির প্রয়োজন হয় না, বা কোনো এক্সট্রা অ্যানালিসিস টিম বা ডিজাইনার টিমের প্রয়োজন হয় না। তারা ওই মেইন ডিজাইনের মধ্যেই একটা কিছু এক্সট্রা সার্কিটরি থাকে, সেই সার্কিটরি গুলো প্যাটার্ন জেনারেট করে, প্যাটার্ন জেনারেট করে মেমোরিকে ইনপুট দেয়। দেন সেই মেমোরি থেকে সিগনেচার অ্যানালিসিস বা মেমোরি আউটপুটটা চেক করে, সেখান থেকে সে রেসপন্স গুলো অ্যানালাইজ করে বলে দেয় যে আমার মেমোরির এই পোর্শনটা বা এই রোটা বা এই কলামটা ডিফেক্টেড। তো এখন আমরা তো মেমোরি ডিফেক্ট বের করা শিখলাম বা জানলাম যে মেমোরি অ্যাকচুয়ালি ডিফেক্টেড কিনা সেটা টেস্ট করা যাচ্ছে। সো আমরা যদি মেমোরিটা রিপেয়ার করতে না পারি, সো হোয়াটস দ্য পয়েন্ট অফ টেস্টিং? সেই জন্য আরেকটা মেথডোলজি আছে, সেটাকে বলা হচ্ছে মেমোরি বিল্ট ইন সেলফ প্রিপেয়ার। আপনার মেমোরি কোন একটা স্পেসিফিক পোর্শন যদি কখনো কোনো কারণে নষ্ট হয়ে যায়, তো সেইটা হ্যান্ডেল করার জন্য আমরা কি করি, ডিজাইনের মধ্যে কিছু স্পেয়ার মেমোরি দিয়ে দিই।
লাইক বড় বড় গাড়ি, বাস বা ট্রাক, বা দেখবেন যে জিপ বা পাজেরো গাড়িগুলোতে এক্সট্রা স্পেয়ার টায়ার দেওয়া থাকে। সো কোনো কারণে বড় একটা লং ড্রাইভে গেলেন, টায়ার নষ্ট হয়ে গেল, আপনি স্পেয়ার টায়ার ইউজ করলেন। সিমিলারলি লাইক দ্যাট, আপনার মেইন মেমোরি ডিজাইনে থাকবে অলরেডি, সেটার সাথে কিছু স্পেয়ার মেমোরি দিয়ে দিব। সেই স্পেয়ার যখন আমার মেইন মেমোরি কিছু পোর্শন নষ্ট হয়ে যাবে, সেটাকে আমি স্পেয়ার মেমোরিতে রিপ্লেস করে দেব, এবং সেই রিপ্লেস মেমোরিটা দিয়ে আমার ডিজাইনটা যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারে সেটা আমি এনশিওর করব। সো দিস ইজ দ্য বেসিক ওভারভিউ অফ ডিএফটি, বা ডিএফটি ইঞ্জিনিয়াররা কি করে বা কি কি ধরনের টেস্টিং করে। তো অনেকখানি টেকনিক্যাল ডিসকাশন হলো, আপনারা হয়তো আরো জানতে পারবেন। তো এখানে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে চাই যে এই কাজগুলো, টেস্ট প্যাটার্ন জেনারেট করা, স্ক্যান ইনসারশন করা বা ডিজাইনটা চেঞ্জ করা, এটা কি ডিএফটি ইঞ্জিনিয়াররা নিজেরা করে, হাতে কলমে করে, বা নাকি ডিজাইনে কিভাবে চেঞ্জ করে? তো এটা অ্যাকচুয়ালি পুরোটাই টুল দিয়ে করা হয়, বাট টুলকে বোঝাতে হয় যে আমি কি চাচ্ছি, কি ধরনের টেস্টিংটা চাচ্ছি, টেস্টিংটা কত পোর্শন পর্যন্ত আমি টেস্ট করব, কতটুকু কোন পোর্শনটা আমি টেস্ট করব, সেটা টুলকে বলে দিতে, টুলই কাজ করে। বড় কেডেন্স, সিনপসিস, মেন্টর, এদের কিছু টুল আছে, এরা ইন্ডাস্ট্রিয়ালি সাপোর্ট দেয়। এন্ড আই থিঙ্ক বুয়েটের বিএলএসআই ল্যাবেও আমরা কিছু টুল পেয়েছিলাম ক্যাডেন্সের। তো ওই টুলগুলোতেও এই ফিচারগুলো আছে। প্লাস কিছু একটা ওপেন সোর্স টুল রিসেন্টলি এসেছে, সেটার নাম হচ্ছে ফল্ট। আপনারা চাইলে এক্সপ্লোর করে দেখতে পারেন, গিটহাবে Cloud5 ফল্ট লিখে সার্চ দিলে সেটা পেয়ে যাবেন। আপনারা নিজেরা টেস্ট করে দেখতে চাইলে সেটা একটা বেস্ট অপশন ফর বিগিনার। তো এগুলো আলোচনা শেষে এখন আসা যাক মেইন কি পয়েন্ট, ক্যারিয়ার অপরচুনিটিস অ্যাজ এ ডিএফটি ইঞ্জিনিয়ার। সো প্রথমেই আমি যেটা বলেছি, নলেজ অফ এন্ড টু এন্ড প্রসেস, একদম ডিজাইন থেকে শুরু করে ফিজিক্যাল ডিজাইন, ফ্যাব্রিকেশন এন্ড ইউজার এন্ডে যাওয়ার পরেও ইউজারের রিভিউর উপর বেস করে আমরা টেস্টিং গুলো করি। অর্থাৎ বিএলএসআই চিপের প্রোডাকশনের ফুল প্রসেসটা সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং প্রত্যেকটা পার্টে আপনার কিছু না কিছু রোল থাকবে। ওয়ার্কিং ক্লোজ টু আরটিএল ফিজিক্যাল এন্ড সিলিকন ডিজাইন টিম, তাদের সাথে আপনার আরটিএল ইঞ্জিনিয়ার, আরটিএল ডিজাইনার, ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, সিলিকন ভ্যালিডেশন টিম, তাদের সাথে আপনার প্যাকেজিং টিম, তাদের সাথে আপনার কন্টিনিউয়াসলি একটা কমিউনিকেশন থাকবে, তাদের সাথে একটা নলেজ শেয়ারিং হবে। সো আপনি বিএলএসআই সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন, এবং এন্ড টু এন্ড প্রসেস যারা জানে, যে কোনো ফিল্ড অফ ওয়ার্কেই এন্ড টু এন্ড প্রসেস যারা জানে তাদের ইভ্যালুয়েশনটা অনেক বেশি হয়। So also DFT engineer demand এই জন্য not only in Bangladesh, in overall BLSA perspective, DFT engineer অনেক বেশি একটা ইভ্যালুয়েশন থাকে, অনেক বেশি ডিমান্ড থাকে। আপনারা চাইলে লিঙ্কডইন বা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারেন। দেন পোস্ট সিলিকন ডিবাগ, চিন্তা করেন আপনি একটা ডিজাইন বানিয়েছেন, বাট ওটা আপনার হাতে আসছে, আপনি হাতে নিয়ে সেটা দেখতে পাচ্ছেন বা সেটার রেজাল্টটা সরাসরি চেক করতে পারছেন। এটা আসলে সব ক্ষেত্রে হয় না। আরটিএল এর ক্ষেত্রে আপনার ফিজিক্যাল আরটিএল ডিজাইনারদের ক্ষেত্রে ফিজিক্যাল চিপটা হাতে থাকছে না, ফিজিক্যাল ডিজাইনাররা ফিজিক্যাল চিপটা ডিজাইন করছে, বাট আউটপুটটা তাদের কাছে হয়তো সবসময় সরাসরি যাচ্ছে না। বাট অ্যাজ এ ডিএফটি ইঞ্জিনিয়ার আপনি এই সুযোগটা পাচ্ছেন, পুরো আরটিএল থেকে লাস্ট পর্যন্ত কি কি চেঞ্জ আসছে পুরোটা আপনার কাছে আসতেছে। এন্ড ইনফ্যাক্ট ইউ ক্যান, আপনি যদি এটি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে হয়তো একদম you will be the first user of the chip, of that specific chip. Then skill prediction and process improvement, jara fab'er বড় fabrication lab গুলোর মালিক আছে, like TSMC, Global Foundries, Cypress, like that. So ওদের ক্ষেত্রে yield prediction করাটা অনেক বেশি জরুরি। সো আপনি এই কাজটা তাদের হয়ে করে দিচ্ছেন, so you are saving their money, so they are willing to give you a lot more money. Okay. That's it. So এগুলাই ক্যারিয়ার অপরচুনিটিস, এবং আমরা বাংলাদেশে নিউরাল সেমিকন্ডাক্টর থেকে ডিএফটি টিমে এই কাজগুলো শুরু করেছি। ইনশাআল্লাহ আরো অনেকগুলো কাজ করব। কারেন্টলি আমি একটা অ্যানালগ কম্পিটিশন চিপ নিয়ে কাজ করছি, ওটা ডিএফটি নিয়ে কাজ করছি আমি এবং আমার টিম। সো আমরা একটা শর্ট গ্লিমস দেখি আপনাদের জন্য যে নিউরাল সেমিকন্ডাক্টরে আমরা কি কি কাজ করি, বা নিউরাল সেমিকন্ডাক্টর আসলে কি কি সার্ভিসেস গুলো দিচ্ছে বা ফিচার গুলো কি। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানালগ ডিজাইন টিম আছে আমাদের, ফিজিক্যাল ডিজাইন টিম, ভেরিফিকেশন, সফটওয়্যার অটোমেশন, কাস্টম সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ইচ এন্ড এভরিথিং উই ক্যান ডু। এন্ড লেটেস্ট সংযোজন হচ্ছে টিএফটি টিম। সো আমরা পুরো ভিএলএসআই ফ্লোটাকে আমরা এখানে কভার করছি। সো আমাদের 70 ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার্স আছে, এবং 15 to 20% আর ফ্রম বুয়েট। সো
and other universities like Shahjalal University, AIB, UIU, অনেক কুয়েট থেকেও ইঞ্জিনিয়াররা আমাদের এখানে কাজ করছেন। অ্যান্ড গ্লোবাল লিডারদের সাথে সরাসরি আমাদের লাস্ট প্রজেক্টে আমি একদম সরাসরি যারা চিপটা ডিজাইন করছে ডিজাইন টিমের সাথে আমি কাজ করেছি, তাদের নলেজ অ্যান্ড ভিউজ গুলো জানতে পেরেছি। সো সবগুলো প্রসেসই এখানে চলছে কন্টিনিউয়াসলি। তো যদি বলতে চাই যে নিউরাল সেমিকন্ডাক্টর একটা মানে বাংলাদেশে একদম ভিএলএসএ পার্সপেক্টিভ থেকে কিছুটা নতুন বলা চলে, যদিও আমরা প্রায় 5 বছর অতিক্রম করতে যাচ্ছি সুন। সো আমরা অলরেডি সিলিকন ভ্যালির দুইটা জায়ান্ট কোম্পানি, সঙ্গত কনফিডেন্সিয়ালিটির জন্য আমি নামটা শেয়ার করতে পারছি না, বড় বড় এই দুইটা কোম্পানির সাথে কাজ করেছি। এবং জাস্ট একটু শেয়ার করি, আমরা 180 ন্যানোমিটার থেকে লোয়েস্ট পসিবল ন্যানোমিটার টেকনোলজি পর্যন্ত মার্কেটে যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো পর্যন্ত আমাদের কাজ করার এক্সপিরিয়েন্স আছে। সো আপনারা বুঝতেই পারছেন যে কত ক্লোজ আমরা কাজ মানে ইন্ডাস্ট্রির সাথে বা ফ্যাব্রিকেশন প্রসেসের সাথে কাজ করি। এন্ড আমাদের ক্লায়েন্ট গুলো মেইনলি ইউএসএ, জাপান, ইন্ডিয়া থেকেই আসে। এবং আমরা রিসেন্টলি 5G অ্যাপ্লিকেশনের জন্য চিপ নিয়ে কাজ করছি, আইটি ডিভাইসের জন্য কাজ করছি এবং অ্যানালগ কম্পিউটেশন চিপ নিয়ে কাজ করছি। এন্ড আমরা যে ক্লায়েন্টের কাজ করি এরা হচ্ছে ওয়ান অফ দা কি বলবো আমি যে মার্কেটের ফার্স্ট অ্যানালগ কম্পিটিশন গুলো মার্কেটে নিয়ে আসছে, তাদের মধ্যে একজন। এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। এন্ড আমরা গভর্নমেন্টের কিছু প্রজেক্ট কাজ করেছি এবং সফটওয়্যার বেসড কিছু কাজ আছে। সো দিস ইজ আওয়ার নিউরাল টিম and this is our official environment, and you can also see we don't always work, we also share our views and do some entertainments in our leisure time. And এই এন্টারটেইনমেন্ট গুলো আসলে ভিএলএসএ এবং টেকনিক্যাল ডিজাইন থেকে আলোচনা করা হয় এবং এখানে যারা দেখতে পাচ্ছেন তারা ডিফারেন্ট টিম থেকে আসে। সো নলেজ শেয়ারিংটা কন্টিনিউয়াসলি হতে থাকে। And this is our team, half of our whole team now. We started with 20 talented engineers and now we are a big team, you can see. So this is all from my presentation. এটাই উদ্দেশ্য ছিল যে যারা গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট আছেন বা ফ্রেশার্স আছেন বা ভিএলএসআই এনথুসিয়াস্ট বা ভিএলএসআই ফিল্ডে কাজ করতে চাচ্ছেন, তাদেরকে পুরো একটা ওভারভিউ দেওয়া যে ডিএফটি নিয়েও আসলে বাংলাদেশে কাজ হচ্ছে এবং আমরা কাজ করছি। এন্ড ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু ওয়ার্ক উইথ আস। এন্ড আমরা আপনাদের সাথে কাজ করতে পারলে অবশ্যই আরো বেশি ইন্টারেস্টেড ফিল করব এবং খুশি হব। সো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, obviously you are welcome to ask any questions. So I see, thank you very much for your very nice presentation. I see there are already a lot of questions in the chat box. So Mr. Muntasir, if you'd like, yes, you sir. may go through the questions one by one. Okay, thanks a lot, Mr. Hakim Uday Hassan Bhuiya, for your very interesting and wonderful talk. So now we can see that there are some questions in the chat box from the participants. So first of all, there is a question from Niloy Malo. And the question is that, sir, which is better HDL language, VHDL or Verilog? You see, thank you for the question. Thank you for your question. An interesting question. So আমরা VHDL এবং Verilog দুইটাই actually hardware description language, but Verilog is the newest one, a derivative of VHDL. So currently আমরা Verilogটা ইউজ করছি সব জায়গায়। কারেন্টলি এখন Verilogটা ইউজ হয়, VHDL তো আসলে ওইভাবে ইউজ হচ্ছে না। বলতে পারেন যে একটা improved version, and Verilog is easily compatible with the system Verilog, which is the object oriented version of the Verilog, যেটার মাধ্যমে আমরা ভেরিফিকেশন লেভেলে টেস্টিং গুলো করে থাকি। তো যেহেতু Verilog এর সাথে সিস্টেম Verilogটা কমিউনিকেশন করা বা কানেক্ট করা ইজিয়ার, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে Verilogটাই এখন ইউজ হচ্ছে, and এটাকে আমরা একটু বেটার বলতে পারি। বাট দুইটার ফাংশনালিটি সেম, ওইটাও কোডটা ডিজাইনটা বিহেভিয়ারাল কোডটাকে হার্ডওয়্যারে ডেসক্রাইব করবে, Verilogও করবে। বাট Verilog is compatible with more testing methods, verification methods. Okay, thanks a lot. So next, there is a question from Mijanur Rahman Noyon. Sir, what types of jobs Neural Semiconductor are providing for a graduate?
Is any specific skills necessary? Yes, thank you, মিজানুর রহমান। সো আমি যেটা বললাম যে নিউরাল সেমিকন্ডাক্টর আসলে চিপ ফ্যাব্রিকেশনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা স্টেজেই কাজ করে। অ্যান্ড আমরা আসলে স্পেসিফিক স্কিল সেটের চেয়ে আমরা প্রেফার করি কার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা ভালো। আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি পার্সপেক্টিভে দেখা যায় যে আসলে আমরা বিএলএসএ ইন্ডাস্ট্রি লেভেলের অত বেশি কাজ হয় না। এখন যেমন আমরা এই যে একটা কোলাবোরেশন করলাম, এই কোলাবোরেশনটা এখন হচ্ছে, বাট আগে হয়তো ব্যাপারটা হতো না। সো এই নলেজ গ্যাপ, নলেজ শেয়ারিংটা হচ্ছে। সো আমরা আসলে চাচ্ছি যে কেউ বিএলএসএ সম্পর্কে আগে থেকে অনেক বেশি জেনে আসবে, ব্যাপারটা আমরা ওইটাকে এমফাসাইজ করি না। আমরা এমফাসাইজ করি যে আমরা কিভাবে চিন্তা করছি, কিভাবে একটা প্রবলেম সলভিং করছি বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা কত, সেটার উপর আমরা এমফাসাইজ করি। যেহেতু আমাদের একটা চ্যালেঞ্জিং জব, নতুন ডেইলি চেঞ্জ আসতেছে আমাদের জব রোল গুলাতে, সো ওইটার সাথে আমরা কিভাবে অ্যাডপ্ট করতে পারছি সেটাই আমরা বেশি ফোকাস করি। বাট আমরা এক্সপেক্ট করব যে বেসিক সার্কিট নলেজ এন্ড যদি আপনার প্রোগ্রামিং স্কিল, প্রোগ্রামিং এর যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সেটা পাইথন হতে পারে, সি হতে পারে, সেটা যদি আপনার দক্ষতা থাকে তাহলে বলবো যে ইয়েস, ইউ আর রেডি ফর জয়নিং বিএলএসএ ডিজাইন কোম্পানি। Okay. So next, there is a question from Kiron. How to be a farmer engineer, verification engineer? Is Verilog enough, or do we need to learn VHDL too? Can you suggest some books? Okay, so farmer engineer verification, আমি দুইটা একটু ডিফারেন্ট বলছি। ফার্মার ডিজাইন ইঞ্জিনিয়ারের জন্য সি প্রোগ্রামিং নলেজটা একটু জানা প্রয়োজন, যেহেতু তারা সফটওয়্যার পার্ট নিয়ে কাজ করছেন এবং সি ইজ মোর রিলেটেড টু হার্ডওয়্যার। সো সি তে আপনার একটা ভালো ধারণা থাকতে পারবে এবং বেসিক্যালি এমবেডেড সিস্টেম ডিজাইন নিয়ে যারা কাজ করেন, আমাদের এখানেও হয় এফপিজি এর রিলেটেড কিছু কাজ হয়, তো সেখানেও আমার প্রয়োজন ফার্মার ইঞ্জিনিয়ার। তো আপনার সি প্রোগ্রামিং নলেজটা ভালো থাকতে হবে। অ্যান্ড ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার ভেরিলগটা একটু জানতে হবে, প্লাস আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অনেক বেশি থাকতে হবে, যে কোথাও চিপটা ডিবাগিং অ্যাবিলিটি যেটাকে বলে সেটা থাকতে হবে। আর ভেরিলগ ইজ এনাফ আই থিঙ্ক। আর বুক যদি সাজেস্ট করতে বলি, আসলে এখন অনেক অনলাইন রিসোর্স অ্যাভেলেবল। তাছাড়া বিএলএস এর পর বেসিক কিছু বই আছে, ওয়েস্ট হ্যারিস এর একটা বই আছে, পুরো নামটা এই মুহূর্তে মনে নেই, সরি, বাট আপনারা সার্চ দিলেই পাবেন। আর বেসিক সার্কিট নলেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড ডুইং গুগলিং ইনফরমেশন, আপনি যদি গুগল করেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন যে আসলে কোন বইটা পড়তে হবে। দেয়ার আর লট অফ রিসোর্সেস আউট দেয়ার। Okay, thanks a lot. Next, though the question is similar to the previous questions, still I'm reading this question from Hussein M. Jahid. Sir, what are the must-have skills to work in semiconductor industry for a new graduate or graduating students? Okay, মাস্ট হ্যাভ স্কিল সেটস বলতে যে আপনার অবশ্যই বিএলএসআই এনথুসিয়াস্ট হতে হবে, আপনার কাজটাকে এনজয় করতে হবে এবং ডেইলি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আপনাকে রেডি থাকতে হবে। এন্ড আবারও বলছি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, যে কোনো একটা প্রোগ্রামিং নলেজ, ল্যাঙ্গুয়েজ থাকলে, আইডিয়া থাকলে ভালো, বা কোনো প্রজেক্ট করে থাকলে ভালো, আর বেসিক সার্কিট নলেজটা থাকতে হবে। Okay. So next, there is a question from Mohammad Shamsud Tabrin Moon. By current trends in process, do you mean you work with 5 nanometer process node? সরি, এই ইনফরমেশনটা একটু কনফিডেন্সিয়াল, আমাদেরকে নন ডিক্লোজার এগ্রিমেন্ট সাইন করতে হয়, তো সেই জন্য আমি এটা শেয়ার করতে পারছি না। বাট ইয়া, উই আর ওয়ার্কিং উইথ লেটেস্ট প্রসেস নোডস। Okay, that's quite okay. So then there is a question from Akib Ahmed. Are there any internship opportunities for undergraduate students at Neural Semiconductor? Yes, definitely. Thanks for your question. Every 3 month বা 4 month পর আমরা ইন্টার্নশিপ অপরচুনিটিস দিচ্ছি গ্রাজুয়েটিং এন্ড ফ্রেশার্সদের জন্য, যারা ক্যারিয়ার পাথ চুজ করার আগে একটা বিএলএসআই ফ্লেভার পেতে চান বা বিএলএসআই নিয়ে কাজ করতে যারা এনথুসিয়াস্ট, তারা সরাসরি অনেক ক্ষেত্রে জয়েন করতে পারেন।
আমাদের VLSI এর ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, এটাকে আমরা ইন্টার্নশিপ প্রোগ্রামের চেয়ে আমরা বলি ট্রেনিং প্রোগ্রাম। সো এখানে আপনাদের অবশ্যই সুযোগ আছে, এবং আমরা 3 বা 4 মাস পর পর রিক্রুটমেন্ট প্রসেসটা চলে। আপনারা আমাদের ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজ বা আমাদের ওয়েবসাইট আছে neuralsemiconductor.com, সেখানে চেক করতে পারেন। এটা রেগুলার রিক্রুটমেন্ট হতে থাকে। Okay. আমি thank- এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, টু Yes. বি ভেরি স্পেসিফিক, যে ইন্টার্নশিপ অপরচুনিটি আসলে যাদের জব করতে ইন্টারেস্টেড আমাদের অফিসে, নিউরো সেমিকন্ডাক্টরের সাথে যারা জব করতে ইন্টারেস্টেড, তাদের জন্য আমরা ইন্টার্নশিপটা ওপেন রেখেছি। বিকজ আমরা ইন্টার্নশিপের আগে যেটা ট্রেনিং প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি, তার আগে রিটেন টেস্ট ভাইভা দিয়ে আসতে হয়। বিকজ আমাদের যেহেতু একটা সার্টেন স্পেসিফিক কিছু স্কিল সেট, যেটা উদয় বললো, সো অ্যান্ড স্পেসিফিক মাইন্ডসেট যাদের আছে যে ভিলেজ ইন্ডাস্ট্রি তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে যাচ্ছে, তো তাদের নিয়ে আসলে আমরা গ্রুমিং সেশনটা রাখি। সো এই ক্ষেত্রে যদি কেউ জব না করার জন্য ইন্টার্নশিপ করতে চায়, যে জাস্ট ফর ইন্টার্নশিপ, সো ওই প্রোগ্রামটা এখন আমরা চালু করিনি, তবে আমাদের প্ল্যানিং স্টেজ চলছে যে আমরা খুব শীঘ্রই চালু করব। এখন যে ট্রেনিং প্রোগ্রামটা চালু হচ্ছে এটা হচ্ছে যারা আসলে আমাদের সাথে জব করতে ইন্টারেস্টেড। বাট এখানে আসলে কোয়েশ্চেনটা আমার মনে হয় যে আন্ডার গ্রাজুয়েট অবস্থায়, স্টুডেন্ট থাকা অবস্থায় কি তারা ইন্টার্ন করতে পারবে কিনা? আর সেটা এখন আমরা অফিসিয়ালি লঞ্চ করিনি, বাট আচ্ছা, যেহেতু আমাদের বুয়েটের সাথে আমাদের একটা কোলাবোরেশন আছে, এমইও করা আছে, তো সেটা থ্রুতে আমরা করতে পারবো, সমস্যা নেই। আমি একটু অ্যাড And- করি। হ্যাঁ, হ্যালো, স্যার, আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, আমরা ওই যে কিছুদিন আগে তো আসলে নিউরাল সেমিকন্ডাক্টরের সাথে বুয়েটের একটা ফর্মাল হয়েছে আর কি, যেখানে নিউরাল সেমিকন্ডাক্টর বুয়েটকে 5টা ফেলোশিপ দিবে, প্লাস আরো ওয়াইডলি কোঅপারেট করবে। ওইখানে আলাপ হয়েছিল ইন্টার্নশিপের কথা। হয়তো ভবিষ্যতে আমরা চালু করতে পারবো আশা করি নিউরাল সেমিকন্ডাক্টরের সাথে, যে ছাত্ররা যেটা বলতেছে আর কি, ছাত্র থাকাকালীন। তবে বুয়েটের একটা যে সমস্যা সেটা হলো যে টাইম, মানে কি বুয়েটের ছাত্ররা তো ফুল টাইম যেতে হলে তারে তো আসলে কোনো সেমিস্টারের মানে পরে না, মাঝখানে মানে যেতে হবে, তাকে ক্লাসের সময় যেতে পারবে না। সেজন্য ওইভাবে আর কি আমরা আর কি নিউরালের সাথে একটা করবো আর নিউরাল সেমিকন্ডাক্টরের সাথে, যাতে বুয়েটেক ডিপার্টমেন্টে আগে ইন্টার্নশিপ প্রোগ্রামটা ম্যান্ডেটরি ছিল, এখন আর ম্যান্ডেটরি না। সেই জন্য হয়েছে, কিন্তু ইউনিভার্সিটিও চিন্তা করতেছে কিভাবে ইন্ডাস্ট্রির সাথে আরো কোলাবোরেশন করে এটাকে করা যায় আর কি, ফ্লারিশ করা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। এটাই, থ্যাংক ইউ জুনাইদ। এটাই, Thank you, তারপর sir. জুনাইদ, এটাই। That's okay. So moving on, our next question is Mohammad Tashfiq Rahman. Is it important to use Skywater open source for IC designing? ওকে, সো স্কাইওয়াটার হচ্ছে 130 ন্যানোমিটার একটা ওপেন সোর্স পিডিকে। পিডিকে হচ্ছে প্রসেস ডিজাইন কি, আর 130 ন্যানোমিটার বলতে আমি বোঝাচ্ছি যে চ্যানেল লেন্থ। তো প্রত্যেকটা ফ্যাব্রিকেশন প্রসেসের জন্যই একটা পিডিকে প্রয়োজন হয়, যেটার উপর বেস করে আমার ডিজাইনটা হবে, কোন লেয়ারের পর কোন লেয়ার বসবে, কোনটা থিকনেস কত হবে, কিছু ডিজাইন রুলস থাকে ওই পিডিকে এর মধ্যে। স্কাইওয়াটার 130 ইজ ওয়ান কাইন্ড অফ দ্যাট। এটা একটা ওপেন সোর্স লাইব্রেরি। নট রিসেন্টলি 1 year ago or 2 years ago এটা লঞ্চ করা হয়েছে। সো এটা ওপেন স্টুডেন্টদের জন্য, যারা যাদের হয়তো ওইভাবে VLSI টুল গুলাতে অ্যাক্সেস নাই, তারা এই পিডিকেটা অন্য VLSI ওপেন সোর্স টুলের সাথে ইউজ করতে পারে। এটা আপনাকে একটা বেসিক ওভারভিউ দিবে এবং কাজের VLSI এর একটা ফ্লেভার আপনাকে দিবে। এবং এই 130 ন্যানোমিটার পিডিকে ইউজ করে কিছু চিপ ফ্যাব্রিকেটও করা হয়েছে। আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন যে স্কাইওয়াটারের ওয়েবসাইটে গিয়ে। বাট এটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখার জন্য ভালো, বা একটা গুড স্টার্ট হতে পারে আপনার জন্য। Okay, thank you. So there is another question from Mizanur Rahman Noyon. I am not sure whether this question is suitable to ask here. Can you discuss about the detailed process of getting into neural semiconductor and working hours? এই কোশ্চেনটার জন্য আমি মোহাম্মদ ইসমাইল হাসান ভাইকে আমাকে একটু হেল্প করার জন্য request ওকে, করছি। নো প্রবলেম, লেট মি আনসার দিস। আমরা আসলে ডিটেল প্রসেস যদি বলতে চাই, আই থিঙ্ক আপনি হায়ারিং প্রসেস সম্পর্কে জানতে চেয়েছেন, রাইট মিস্টার মিজানুর রহমান? সো যদি ওইটা হয়, তাহলে আমাদের হায়ারিং প্রসেসটা হচ্ছে আমরা নর্মালি প্রতি 3 মাস বা 4 মাস পর পর আমাদের সার্কুলার আসে। তো সার্কুলার আসে বিকজ আমাদের ক্লায়েন্টের অলওয়েজ টিম এক্সপানশনের একটা ডিমান্ড থাকে। সো কাজের রেসপন্সিবিলিটি বাড়তে থাকে, কাজের কমপ্লেক্সিটি বাড়তে থাকে, সেখানে টিম মেম্বার আমরা বাড়াই। অ্যান্ড তখন যেটা হয় যে আমরা নর্মালি সার্কুলার নর্মাল যে প্রসেসিং হয় সেটাই, যে একটা নর্মাল স্ক্রিনিং টেস্ট,
সিভি গুলো অ্যানালাইজ করা, সর্ট আউট করা, দেন একটা রিটেন টেস্ট, দেন রিটেন টেস্ট পরে ভাইবা। সো প্রসেসিংটা নর্মালি যত ধরনের কোম্পানি আছে সব কোম্পানিগুলোর মতোই। স্পেশাল কেস যেটা হচ্ছে যে আমরা যে ট্রেনিং প্রোগ্রামটা রাখি, যেটা উদয় একটু আগে বললো, ট্রেনিং প্রোগ্রামের থ্রুতে আমরা আসলে বোঝার চেষ্টা করি যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, যেহেতু এটা একটা ডিফিকাল্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, সো আমাদেরকে রাইট মাইন্ডসেট, রাইট পিপল গুলোকে হায়ার করতে হয়। সো এই ট্রেনিং প্রোগ্রামের থ্রুতে আমরা এটা বোঝার চেষ্টা করি কে প্রেশারটা নিতে পারবে, অ্যান্ড কে চ্যালেঞ্জটা নিতে ইচ্ছুক, কে পজিটিভলি নিচ্ছে, অ্যান্ড কে আসলেই যেটা প্রবলেম সলভিং এর কথা যেটা বললো উদয়, প্রবলেম সলভিং মাইন্ডসেটটা আছে কিনা, অ্যান্ড আমাদের যে কমপ্লেক্স চিপ ডিজাইনের যে কমপ্লেক্স ওয়ার্ক গুলো আসে সেগুলো সে ইজিলি সলভ করতে পারবে কিনা। সো এই ব্যাপারগুলো বোঝার জন্য আমরা আসলে ট্রেনিং প্রোগ্রামটা রেখেছি, দেন আমরা ফাইনালি হায়ারিং এর জন্য স্টেপ নিই। আর ওয়ার্কিং আওয়ার যেটা বললো যে জিজ্ঞাসা করলেন, সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্সটা আসলে এটা যেহেতু একটা চ্যালেঞ্জিং জব, সো আমরা আসলে ডেস্ক জবের মতো 9 to 5 কাজ করে আসলে চ্যালেঞ্জ মিট আউট করা বা ডিবাগিং করা, মানে যেমন একটা প্রোগ্রামিং করতে গেলে আমরা যেমন একটা কোনো প্রবলেম সলভ না করা পর্যন্ত আমার যদি রিয়েলি ইন্টারেস্ট থাকে, ওইটা কিন্তু প্রবলেম সলভ না করা পর্যন্ত কিন্তু আমরা রেস্ট নিতে চাই না বা পারি না, আমাদের মাথায় একটা টেনশন কাজ করে। সো এখানে কাজগুলো একটু ওইরকমই। সো এখানে ওয়ার্কিং আওয়ার মেনটেন করা আসলে কাজ করাটা ডিফিকাল্ট। সো ডেডলাইন থাকে, টাইম থাকে, সো ওইভাবে স্পেসিফিকলি বলাটা ডিফিকাল্ট যে আমরা আসলে 9 to 5 জব করি। Okay, so I think it has clarified much of the questions from the students. আর So, হায়ারিং প্রসেস সম্পর্কে আমি আরেকটু অ্যাড করতে চাই। রিসেন্টলি আমাদের সফটওয়্যার টিম একটা এক্সাম মেনশন সিস্টেম ডেভেলপ করেছে, যেটার সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছু এগ্রিমেন্ট হয়েছে, এবং আমাদের হায়ারিং প্রসেসটা ওইটার থ্রুতেই আমরা এখন কন্টিনিউ করছি। সো ফার্দার জানতে চাইলে আপনারা আমাদের অফিসিয়াল ইমেইলে মেইল করতে পারেন। Okay. Thank you. so next there is a question from Jobair Khan. As you mentioned, to test a chip, it may take time, half or 1 month, and it varies. In a mass level manufacturing, do this happen in a procedure of parallel testing? In our country, how this occur? Okay, so thanks for your question, Mohammed, Mr. Jubair Khan. সো অ্যাকচুয়ালি টেস্ট চিপ হচ্ছে আমার ম্যাস প্রোডাকশনের আগের ফেজ। ওইখানে আসলে অনেক চিপ একবারে মানে ফ্যাব্রিকেট করা হয় না, অল্প কিছু চিপ নিয়ে আমরা কাজ করছি, অল্প কিছু চিপ নিয়ে আমরা টেস্ট করি পুরো প্রসেসটাকে টিউন করার জন্য, ফাইন টিউন করার জন্য। এটা সো এই টাইমটা ভ্যারি করতে পারে। তো ম্যাস লেভেলে আসলে প্রত্যেকটা চিপ আমরা ওইভাবে টেস্ট করি না, সেটার জন্য ব্যাচ টেস্টিং, প্যাকেজ টেস্টিং, এরকম ইউনিট টেস্টিং, এই কাজগুলো করা হয়। ওইটা আরো লেস টাইম কনজিউমিং। আর আমাদের দেশে আমি যেটা বললাম যে আসলে এটি নেই, সো আমরা আসলে ওইভাবে টেস্ট করতে পারছি না। টেস্ট করার জন্য যেসব কান্ট্রিতে এটি আছে তাদেরকে আমরা প্যাটার্নটা সাপ্লাই দিই, তারা জাস্ট টেস্টটা করে, টেস্ট করার পর সেই টেস্ট লগটা বা টেস্ট রেজাল্টটা আমাদেরকে আবার ব্যাক করে, দেন আমরা ওইটার উপর অ্যানালিসিস করতে পারি। Okay, so now this is, I guess, the last question for this session. The question is from Mr. Abul Asad. The question is, how much time you saved after implementing DFT in your recent AI project? What are the challenges you faced to hit the time target? Did you do any trade-offs with fault coverage to hit the time target? Thank you, Abul Asad Bhai. He is one of our neural semiconductor colleagues currently working in Intel. Thanks for attending this session. So, টাইম কিভাবে সেভ করছি সেটা আমি একটু ডিটেলসে না বলে আমি একটু শর্টে বলি, যতটুকু এনডিএ তে কভার করে। সেটা হচ্ছে আমাদের যে চিপটা কাজ করছে এটা হচ্ছে সেকেন্ড ভার্সন। ফার্স্ট ভার্সনটা যখন রিলিজ হয় ওইটা আসলে কোনো কারণে কাজ করছিল না, কোনো ব্যাচেই কাজ করছিল না। সেটা টেস্টিং করার জন্য অলমোস্ট 2 years ইউজ করা হয়েছিল, মানে ডিবাগিং করার জন্য। বাট ওইটা স্টিল এখনো ডায়াগনোসিস চলছে, এখনো পুরোপুরি টেস্ট করা যায় না, বিকজ ওই কারণে এনাফ পরিমাণ টেস্টিং মেজার্স নেওয়া হয় না। দ্যাটস ওয়াই ওটার মধ্যে কিছু টেস্টিং করার জন্য সিস্টেম ছিল বা ডিজাইন ইমপ্লিমেন্ট করা হয়েছিল, বাট সব ফিচারগুলো এনাবল করা হয়নি। পরের ভার্সনটাতে ফিচার ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং ইট উইল বি রোলিং আউট ইন দ্য মার্কেট ভেরি সুন। অ্যান্ড what are the challenges you face to hit the time target? Actually time targetটা ফেস করার জন্য নানা রকম চ্যালেঞ্জেস আসে। ডিজাইনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, ফিজিক্যাল ডিজাইন এন্ড থেকে।
সো যখন ডিজাইনটা ফিক্স হয়ে গেছিল তখন আসলে আমাদের খুব বেশি চেঞ্জেস করতে হয় না। টাইম হিট করার জন্য আমরা কিছু স্পেসিফিক ডিএফটি কনসেপ্টস আছে সেগুলো অ্যাপ্লাই করেছি। ইট ইজ মোর টেকনিক্যাল ইন ডেপথ নলেজ দ্যাট আই এম নট গোয়িং টু শেয়ার ইন দিস সেশন। এন্ড আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং কথা ভাইয়া বলেছেন, আবুল হাসান, ফল্ট কভারেজ। হোয়াট ইজ ফল্ট কভারেজ? অ্যাকচুয়ালি ধরেন আপনার কোন একটা ডিজাইনে একটা অ্যান্ড গেট আছে, 2 ইনপুট অ্যান্ড গেট। সো ওইখানে কয়টা ফল্ট হতে পারে? ধরেন লেটস সে স্টাকেট ফল্ট 4টা, সরি নট 4টা, 6টা হতে পারে। কিভাবে? ইনপুট দুইটাতে টোটাল 4টা ফল্ট হতে পারে, স্টাকেট 0, স্টাকেট 1, এই টাইপের 4টা হতে পারে এবং আউটপুটেও কিছু ফল্ট আসতে পারে। সো একটা এন্ড গেটেই 6টা ফল্ট আসছে। আমার লাস্ট চিপে 65 মিলিয়ন গেট ছিল, ওইখানে তাহলে চিন্তা করতে পারি যে কি পরিমাণ ফল্ট থাকতে পারে, কি কি ডিফারেন্ট টাইপের ফল্ট থাকতে পারে। সবগুলো হয়তো আমি কখনোই কভার করতে পারবো না, এবং লার্জ চিপের ক্ষেত্রে কখনোই 100% টেস্ট কভারেজ বা ফল্ট কভারেজ অ্যাচিভ করা যায় না। সো এটার একটা ট্রেড অফ থাকে যে স্পেসিফিক ফল্টের ক্ষেত্রে বা স্পেসিফিক ডিজাইনের ক্ষেত্রে এটা ডিজাইন টিম আসলে ফিক্স করে দেয়, বা যারা ডিএফটি বা স্ক্যান আর্কিটেকচারটা ডেভেলপ করে তারা একটা টার্গেট দিয়ে দেয় যে আমার এত পার্সেন্ট, 95% বা 99% ফল্ট যদি আমি কভার করতে পারি, দেন ইটস ওকে, ইটস রেডি টু বি ম্যানুফ্যাকচার্ড ইন আ ম্যাস লেভেল। সো আই থিঙ্ক Abdul Asaf bhai, you have got your answer. Thanks for your question, informative question. Okay, thanks a lot. So I think we don't have any more questions from the participants. So I would like to request everyone right now to turn on their camera so that we can take a good photo. Everyone, please turn on your camera, please, so that we can take a good photo. Okay, we are waiting a moment to allow everyone to turn on their cameras. Okay. So I think we can take a photo now. So everyone please smile, and you may speak, you may speak IEEE so that we all have smiling faces. Okay. Today there are a lot of participants, so I have to take multiple snips. Please bear with me. জুনাইদ, আমি লাস্টে একটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম। জুনাইদ, একটা ওকে, আমি একটু নিউরাল সেমিকন্ডাক্টরের ইসমাইলকে প্রতি একটু ধন্যবাদ দিতে চাই যে ও একটা আয়োজন করছে ইন্ডাস্ট্রি থেকে। আমরা আসলে ইন্ডাস্ট্রির সাথে অনেক কোলাবোরেশন বাড়াইতে চাই। হ্যাঁ, আর উদয় হাসানকেও থ্যাংক ইউ। তবে আমি ইসমাইলকে বলবো আর কি যে ই করতে আর কি, আমাদের এখানে আসলে সলিড সার্কিট সোসাইটিতে আমাদের আরো মেম্বার আসলে আমরা বাড়ানো দরকার, এবং আমাদের এটাকে আরো অ্যাক্টিভেট করা দরকার আর কি। হ্যাঁ, তো যেহেতু এখন আমাদের এখানে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা গ্রো করতেছে, তো ওদেরকে একটা লিডারশিপ নিতে হবে আর কি। হ্যাঁ, তো আমি চাই যে ইসমাইলকে বলবো যে তুমি বলো হায়ার ইসে যে অন্তত 70 জনের মধ্যে 10% 7 জন যেন এসএসসি মেম্বার হয়। হ্যাঁ, এই বছর আর কি। জি স্যার, জি স্যার, জি স্যার, অবশ্যই স্যার। ওকে ইসমাইল, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো আমি সরি যে ইন্ডাস্ট্রি কোলাবোরেশনটা আমি প্রিভিয়াস টাইমে হারুস আমাকে বকা দিয়েছেন এর জন্য, যে আমি কোলাবোরেশন করতে পারছিলাম না ঠিক মতো। সো মোটামুটি আমাদের নিউরালেও কিছু যেটাকে বলে গ্রোথ পেইন একটা কোম্পানির জন্য, যে সবকিছু যখন আপনার পজিটিভলি চলতেছে তখন মানে ওইটা এক ধরনের পেইন আর কি, যে সবকিছু সামাল দিয়ে কাজ করানোটা। সো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের প্রতিটা টিমের লিডারশিপ মোটামুটি ভালো মানে সেট হয়ে গেছে এখন। আমিও একটু ফ্রি টাইম পাচ্ছি যে অন্যান্য কাজগুলো করার জন্য। সো লাকিলি আনফরচুনেটলি বলবো যে আমি নেক্সট মানে কতগুলো প্রোগ্রাম বা সেশন অ্যারেঞ্জ করতে পারবো। আমি মানে আজকে দুপুরে বসে একটা লিস্ট করতেছিলাম যে আমার নেটওয়ার্কের মধ্যে আমি কতগুলো স্পিকার পাচ্ছি। সো আমাদের সাইড থেকে এটা হচ্ছে যে আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি ইন্ডাস্ট্রিকে বিল্ড আপ করার জন্য। আমাদের কিন্তু
রেগুলার ক্লায়েন্ট অ্যাপ্রোচ করছে, রেগুলার ক্লায়েন্ট আসছে, বাট আমরা রিসোর্স দিতে পারছি না, রেডি ইঞ্জিনিয়ার পাচ্ছি না। সো এটা কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা ড্রব্যাক। তো এটাকে কভার করার জন্য কিন্তু আমাদের সাইড থেকে ইনিশিয়েটিভ যতখানি আসবে, বেশি ইনিশিয়েটিভ আসবে স্টুডেন্টদের কাছ থেকে, যারা আসলে এখন ক্যারিয়ার প্ল্যান করছে, বিশেষ করে থার্ড ইয়ারে উঠে যে আমরা যে ইলেকট্রনিক্স নিব নাকি কম্বিনেশন মানে পাওয়ার নিব। সো ওই সময়টা থেকে আমরা যদি ইন্সপায়ার করতে পারি যে ইলেকট্রনিক্স আমাদের ফিল্ড গুলো কি ধরনের প্রসপেক্টিভ বা অপরচুনিটিস মানে আছে, তখন থেকে কিন্তু আসলে ওরা নিজেদের ওইভাবে ডেভেলপ করে ওইভাবে গ্রুমিং করে নিতে পারে। সো ইন দ্যাট কেস আমি বলবো যে প্রপার নেটওয়ার্কিংটা থাকাটা ইম্পর্টেন্ট। প্রপার আসলে আমাদের ইন্ডাস্ট্রি কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। মানে আমরা যে একটা প্রপার চ্যানেলের থ্রুতে আমরা এই পর্যন্ত এসেছি ব্যাপারটা কিন্তু ওরকমও না। আমাদের কিন্তু প্রপার গাইডেন্স অভাব ছিল। তারপরে দেখা গেছে যে আমরা ঘাটাঘাটি করে অনেক সময় দেখা গেছে অনেক কিছু ভুল ডিসিশন নিয়ে একটা সময় গিয়ে আমরা রাইট ডিসিশন নিয়েছি। বাট বাংলাদেশে এখন ভিএলএসআই ইন্ডাস্ট্রির যে অবস্থা সেখানে আমি বলবো যে প্রপার গাইডলাইনটা অ্যাভেলেবেল, জাস্ট আমাদের একটু এক্সপ্লোর করতে হবে, প্রপার নেটওয়ার্কের থ্রুতে এটা মেনটেন করতে হবে। সো প্রপার নেটওয়ার্কিংটা কিভাবে হবে, আমাদের কিন্তু ইউনিভার্সিটিগুলোতে ইলেকট্রনিক্স ক্লাব আছে, তারপরে ইলেকট্রনিক্স ক্লাবের পাশাপাশি বিভিন্ন কালচারাল ক্লাব থাকে। সো কালচারাল ক্লাবে গেলে যেমন আমরা কালচারাল মাইন্ডেড ছেলেপেলে পাই বা লোকজন পাই, তাদের সাথে একটা গ্রুমিং সেশন হয়, ডিসকাশন হয়, আমরা নিজেদেরকে ওইভাবে নিজেদের ডেভেলপমেন্টটা করতে পারি, নিজেদের ওদের যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নিজেদের। আমরা কিন্তু হায়ারিং এর সময় ছেলেপেলেদের যে ডিফারেন্ট কালচারাল ক্লাব বলি বা ডিফারেন্ট অর্গানাইজেশন বলি, যে IEEE মেম্বারশিপ বলি, এগুলো কিন্তু আমরা প্রায়োরিটি দেই। বিকজ এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে মানুষের মধ্যে যে একটা লিডারশিপ বিল্ড আপ হয়, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়, কেউ কিন্তু এটা করে দেয় না। আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছি, মাল্টিপল সেক্টর থেকে লোকজন আসবে, মাল্টিপল সেক্টর থেকে পার্টিসিপেন্ট আসবে, তারপরে যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, খাবার দাবার অ্যারেঞ্জ করা, তারপরে যে প্রোগ্রামিং ক্রেস্ট দিব, ক্রেস্ট গুলোকে ম্যানেজ করা, এই লজিস্টিক সাপোর্ট গুলো, এগুলো করে করে কিন্তু আমাদের মধ্যে একটা লিডারশিপ বিল্ড আপ হয় অটোমেটিকলি। ওটা কিন্তু কেউ করে দিচ্ছে না আমাকে। সো একটা প্রপার ফ্লোতে চলে আসলে কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু মানে অটো গ্রুমড হয়ে যাচ্ছে। তো আমি সাজেস্ট করবো যারা এখানে আছি, অনেকে আছি যে গ্রাজুয়েট করে ফেলেছি বা গ্রাজুয়েট বা স্টুডেন্ট দেখতে পাচ্ছি অনেক। সো স্টুডেন্টদের রিকোয়েস্ট করবো যে একটা প্রপার চ্যানেলের থ্রুতে গেলে, আমি আসলে IEEE ব্র্যান্ডিং করছি ডিরেক্টলি ওরকম না, আমি আসলে বেনিফিটটা বুঝাচ্ছি যে একটা নেটওয়ার্কিং এর থ্রুতে থাকলে বা একটা নেটওয়ার্কের মধ্যে থাকলে, সেম মাইন্ডেড লোকজনের মধ্যে থাকলে আমার ডেভেলপমেন্টটা কিন্তু অটোমেটিক হচ্ছে। তো এখানে কিন্তু মানে কেউ জোরাজুরি করবে না, কেউ মানে বলবে না যে তুমি জোর করে এটা করো এটা করো। দেখা যাবে যে নিজের মধ্যেই আগ্রহটা তৈরি হচ্ছে। বিকজ আমাদের আশেপাশে কিন্তু রিসোর্সের অনেক শর্টেজ, যে আমরা অনেক কিছু শিখতে চাই, জানতে চাই, বা প্রপার রিসোর্স পাই না। গুগল করে আমরা জানতে পারি, বাট আমি বলবো যে সবাই আমার সাথে এগ্রি করবে যে আমরা যখন কোনো একটা কিছু গুগলে সার্চ করি বা ইউটিউবে সার্চ করি, আমরা কিন্তু একটা সময় গিয়ে কি দিয়ে সার্চ করেছিলাম এটা কিন্তু পরে ট্র্যাক হারাই ফেলি, যে এক্স্যাক্টলি আমি কি খুঁজতেছিলাম। তো ওইটা কিন্তু আসলে টাইম নষ্ট হচ্ছে আমাদের। সো একটা প্রপার চ্যানেলের মধ্যে থাকলে, প্রপার নেটওয়ার্কের মধ্যে থাকলে প্রপার গাইডেন্সটা পাওয়া যায়। আর IEEE থ্রুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি মেম্বার হওয়ার পরে প্রচুর ইমেল আসে আমার কাছে। ওইখানে কিন্তু শুধু বাংলাদেশের যারা জিনিয়াস লোকজন আছে ওরকম না, প্রচুর ট্যালেন্টেড লোকজন কিন্তু বাইরে থেকে আমরা এক্সেস পাচ্ছি ইজিলি। সো ওদের কাছ থেকে কিন্তু আমরা সেশন গুলো, যেমন মাঝখানে একটা অ্যানালগ ডিজাইনের উপর একটা সেশন হলো, ওইটা কিন্তু আমি অ্যানালগ টিম বা আমাদের নিউরাল সবাইকে দিয়েছি ওটা ওই সেশনটা অ্যাটেন্ড করার জন্য। সো কখন কোথা থেকে আমি প্রপার গাইডেন্সটা পাবো সেটা তো আমি জানি না, বাট আমাদেরকে সবসময় এই অ্যাপ্রোচটা বা এই পজিটিভিটিটা থাকতে হবে আর কি। তো এতটুকুই আমার বলার। থ্যাংক ইউ ভেরি মাচ ইসমাইল ভাই, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট বলেছেন। আসলে IEEE ইলেকট্রন ডিভাইস সোসাইটি এন্ড সলিড স্টেট সার্কিট সোসাইটি, এটা তো আসলে আমাদের প্রফেসর হারুন স্যার এবং আমাদের আরো কয়েকজন সংগ্রামী শিক্ষক, ওনারা আসলে ওনাদের হাত ধরেই আসলে হয়েছে। এবং আলহামদুলিল্লাহ এটা বাংলা IEEE ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ সোসাইটিস আমার বলতে হয়, কারণ আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখনও এটার মেম্বার ছিলাম এবং আমি অনেক উপকৃত হয়েছি। তো এটার কন্টিনিউটি আছে। এখন যেটা আরেকটা খুব ভালো সময় যাচ্ছে, আমি যেটা আজকের টক থেকেও বুঝতে পারছি যে এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিটা আমাদের একটা খুব প্রসপেক্টিভ একটা টাইমে আছে, স্টেট অফ দ্য আর্ট কাজ হচ্ছে। তো এখন এই সময়টাকে আমাদের আসলে ইউটিলাইজ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের একাডেমিক ইনস্টিটিউশন, আপনাদের ইন্ডাস্ট্রি প্লাস এরকম যে সোসাইটি গুলো সবাই একসাথে সিনার্জিতে কাজ করলে আসলে অনেক ভালো কিছু সুযোগ আছে ইনশাল্লাহ সামনে। তো আশা করি সেটাই হবে ইনশাল্লাহ, আশা করি আরো অনেক বেশি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ জোনাদ, আমি একটু জাস্ট থ্যাঙ্কস দিতে চাচ্ছিলাম অবশ্যই।
অবশ্যই মিস্টার উদয়কে এত মানে সুন্দর একটা প্রেজেন্টেশন, আমার ইন্টারেক্টিভ প্রেজেন্টেশনের জন্য। আর ইসমাইল ভাইকে বলবো অবশ্যই থ্যাঙ্কস ফর দ্য টাইম, এন্ড যে ইনফরমেশন গুলো দিলো অবশ্যই সেটা আমিও তোমাদের স্যার যেটা বললেন অবশ্যই সবার সাথে একমত যে অবশ্যই এটা আশার আলো দেখাচ্ছে যে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিটা আমাদের মোস্ট প্রবাবলি এখন আমরা মানে একটা পজিটিভ দিকেই যাচ্ছে, যেখানে আমাদের স্টুডেন্টরা এখন কাজ করতে পারবে, এবং অবশ্যই সেটা কোলাবোরেশনের দিক থেকে বাইরের দেশের সাথে আমরা যে ডেটা ওনারা আজকে প্রেজেন্টেশন থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে লাইক ওয়ার্ল্ড ক্লাস ইন্ডাস্ট্রির সাথেই কোলাবোরেশনটা হচ্ছে। সো অবশ্যই ওনাদের সবাইকে ধন্যবাদ দিতে যাচ্ছি আমি এখান থেকে। জি, আমাদের একটা ছোট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন স্ক্রিনটা শেয়ার করা হয়েছে। আমরা আসলে যখন এটা ইন পার্সন করি তখন আমরা আরো কিছু সুবিনির দিতে পারি, কিন্তু এখন তো প্যান্ডেমিকের জন্য দেখা হচ্ছে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রেজেন্টেশনের জন্য, খুবই এনজয় করেছি। আর যে পরিমাণ কোয়েশ্চেন হয়েছে এবং যে ডেপথের কোয়েশ্চেন আছে সেটা থেকে বুঝতে পেরেছি আমরা সবাই নিশ্চয়ই যে খুবই ভালো একটা ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন সেশন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার উদয় হাসান। ইনশাআল্লাহ আশা করি আরো হবে এরকম ইভেন্ট সামনে। জি, Thank you, sir. I would like to thank EDSSC, IEEE EDSSCS Bangladesh Joint Chapter and IEEE EDS Kuwait SB Chapter, and thanks to you, sirs and madam, and also Ismail Bhai to encourage me to hold this session. Once I used to attend your classes, and now I am showing something in front of you. That's a huge achievement for me also. Thank you again. এটা আমাদের জন্য খুবই ভালো একটা যে আমরা তোমাকে এখানে এই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা আসলে গর্বের ব্যাপার। তো থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, I would like to thank all the participants for attending today's session. And so I think we can conclude the session here. Thank you, everyone. থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। Thank you.